হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম লাবিদ, মাহজুজা দিয়া। কেমন আছো তুমি? আমি ভালো আছি, নমস্কার। পূজা, শারমিন আক্তার, আলিশা, সরি, আয়শা, ঈশা, জান্নাতুল আদাব। কেমন আছো তোমরা বলো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? যারা ক্লাসে চলে আসছো তোমরা সবাই তোমাদের ফ্রেন্ড যারা এই কোর্সে এনরোল করা আছে, তোমার পরিচিত ফ্রেন্ড যারা আছে সবাইকে মেনশন করে দাও। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। তোমরা তোমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। ভালো আছি আমি, মাহজুজা। তুমি কেমন আছো? নমস্কার অন্তরা পাল, মাহি, ওয়ালাইকুম আসসালাম। মহুয়া, সরি, মেহমুয়া, মেহমুনা ইসলাম মুন, ভালো আছি। তুমি কেমন আছো? ওকে, ঠিক আছে। ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি প্রথম 2 মিনিটে তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এই কোর্সে এনরোল করা আছে একটু মেনশন করে দাও। আমরা আমাদের ক্লাস 2 মিনিটের মধ্যেই শুরু করে দিব। হ্যাঁ, আমরা 2 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, গুড ইভিনিং তুলি, ওয়ালাইকুম আসসালাম। সেলিম মিয়া, গত ক্লাসটা যারা করে আসছো, মানে গত 2টা ক্লাস 8.2-এর যারা করে আসছো তারা আজকে ক্লাসটা আশা করি বুঝতে পারবা। বাট এমন যারা আসো যে আগের 2টা ক্লাস দেখো নাই, মানে সিরিয়াল ওয়াইজ, অবশ্যই স্থিতিবিদ্যা এরকম একটা ইম্পর্টেন্ট অধ্যায় সিরিয়াল ওয়াইজ পড়ে আসতে হবে। যারা আগের 6টা ক্লাস দেখো নাই তোমরা কিন্তু আজকে ক্লাসে বুঝতে পারবা না। তোমরা আবার ক্লাসের মাঝখানে বইলো না ভাইয়া এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না, কারণ আজকে ক্লাসে যা পড়াবো সব কিছুই আগের ক্লাসগুলোতে বেসিক আলোচনা করে আসা হয়েছে। হ্যাঁ, তো আগের ক্লাসগুলো অবশ্যই করা থাকা লাগবে এবং অবশ্যই সিরিয়াল ওয়াইজ আগাইতে হবে, নাইলে এই অধ্যায়গুলো বুঝতে অসুবিধা হবে। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তানভীর চৌধুরী, কি কেমন আছো তুমি? ওকে, ফাইন। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মাওয়া। সুমন হাসান বলছে ফার্স্ট ক্লাস। এই আজকে ফার্স্ট ক্লাস হলে তো বুঝতে পারবে না সুমন, কারণ আগে ক্লাসগুলো করা থাকা লাগবে। আগে ক্লাসগুলো না করা থাকলে বুঝতে পারবে না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ওকে, ফাইন। আমরা তাহলে ক্লাসটা শুরু করতেছি। সবার প্রথমে এই ম্যাথটা করাবো। তোমরা আগে এই ম্যাথের প্রশ্নটা লিখে ফেলো। হ্যাঁ, এই প্রশ্নটা সবাই খাতায় তোলো। এই প্রশ্নটা খাতায় তুলে ফেলো। আমরা এই ম্যাথটা দিয়ে আজকে ক্লাস শুরু করব। আমিও পড়ে দিচ্ছি কি কি বলা আছে। প্রশ্নে বলা হয়েছে একই অনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে এল দৈর্ঘ্যের একটি তারের প্রান্তদ্বয় বাধা আছে। সবাই প্রশ্নটা খাতায় অবশ্যই তুলবা। হ্যাঁ, তোমার নোট খাতায় অবশ্যই প্রশ্ন সহ নোট করবা, অবশ্যই প্রশ্ন সহ নোট করবা। ওকে, ফাইন, সবাই তুলে ফেলো। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ, ভালো আছি। রাহুল, তুমি কেমন আছো? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করতেছি। হ্যাঁ, ওকে, ওকে। আজকে পোলাপান খেলা দেখতেছে। কিসের খেলা আজকে? আজকে কোনো খেলা আছে নাকি? ম্যাচ আছে কোনো? আমি তো জানি না, চেক করি নাই। খেয়াল করে দেখো, এই প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নে বলছে মসৃণ ওজনবিহীন একটি আংটা ডাব্লু ওজন বহন করে তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। মানে একটা আংটা, আংটা মানে বোঝো তো ওই যে ওইভাবে হ্যাঙ্গার, হ্যাঙ্গার দিয়ে ঝুলাই রাখে না আমরা, যে হ্যাঙ্গারে কাপড় ঝুলাই, ওই যে এরকম আংটার মতো। ধরো এটা একটা রশি, এই রশির মধ্যে ওই যে এইভাবে আংটা দিয়ে কাপড় ঝুলাই রাখি না, ওগুলাকে বলে আংটা। তো বলছে একটি ওজনবিহীন মসৃণ আংটা, মানে এই আংটার যে একটা ওজন আছে, ওই আংটার ওজনটা এখানে কাউন্ট করা লাগবে না। তুমি ধরে নিতে পারো আংটাটার ওজন 0। মসৃণ ওজনবিহীন একটি আংটা দিয়ে ডাব্লু ওজন বহন করা হচ্ছে, একটা ওজন ঝুলাই দেওয়া হয়েছে একটা তারের মধ্যে। একটা ওজন, তুমি ধরো একটা তারের মধ্যে তুমি একটা বস্তু ঝুলাই দিছো একটা আংটা দিয়ে, এবং সেই আংটাটা তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে, মানে ওই আংটাটা মুভ করতে পারে। মাঝখানে কোথাও গিট দেয়া নাই, ওই তারের মাঝখানে কোথাও গিট দেয়া নাই। যদি গিট দেয়া থাকতো তাহলে তো সে নড়তে পারতো না।
বাট এই আংটাটা ইচ্ছা মতো এই দিক ওই দিক নড়াচড়া করতে পারে। প্রশ্ন বলছে এল গ্রেটার দেন ডি হলে, অর্থাৎ ডি এর চাইতে এল বড়। ডি কি? ডি হচ্ছে অনুভূমিক রেখায় দুইটা বিন্দুর দূরত্ব, আর এল হচ্ছে তারের দৈর্ঘ্য। ধরো এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, একই অনুভূমিক রেখায়, একই অনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দু। এই যে এ বি দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে ডি। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি। একই অনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দু, একটা বিন্দু এ, একটা বিন্দু বি। এই যে এই দূরত্বটা হচ্ছে ডি দূরত্ব। এই দুইটা বিন্দুতে একটা তার বাঁধা আছে, এই দুইটা বিন্দুতে একটা এল দৈর্ঘ্যের তার বাঁধা এবং বলা আছে এল গ্রেটার দেন ডি, অর্থাৎ তারের দৈর্ঘ্য এ বি এই দৈর্ঘ্যের চাইতে বেশি। তাহলে তারটা কেমন হবে? ধরো তোমরা প্রথমে চিত্র আঁকাও না, তোমরা আগে আমার জিনিসটা বোঝো। তোমরা এতটুকু আঁকাও, এখন আমি যেটা আঁকাবো সেটা প্রথমে আঁকায়ও না। ধরো একটা তার, এটা হচ্ছে একটা তার, এই যে এটা হচ্ছে একটা তার। এই তারের এক প্রান্ত এ বিন্দুতে, আরেক প্রান্ত বি বিন্দুতে বাঁধা। একই অনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে এল দৈর্ঘ্যের একটি তারের প্রান্তদ্বয়, এই যে এই তারের এক প্রান্ত এ বিন্দুতে আরেক প্রান্ত বি বিন্দুতে বাঁধা। এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল, এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এখান থেকে আমি শিওরলি বুঝতে পারতেছি এল গ্রেটার দেন ডি। দেখো তারটা যদি তুমি একটু বাঁকা করে আঁকাও, তাহলে অবশ্যই এই বাঁকা তারের দৈর্ঘ্য এ বি, এই যে সোজা দৈর্ঘ্য, সোজাসুজি দৈর্ঘ্যর চাইতে এই বাঁকা তারটার দৈর্ঘ্য কি হবে? বেশি হবে। তারটা এভাবে ঝুলাই দিলে তো বাঁকা হয়েই থাকবে, তাই না? এটা তার বা রশি, তুমি চিন্তা করো এটা একটা রশি মানে দড়ি। একটা দড়ি যদি এ বিন্দুতে আর বি বিন্দুতে বেঁধে ছেড়ে দেও, তাহলে দড়িটা এইভাবে থাকবে এবং এইখানে দড়িটার দৈর্ঘ্য এই এ এবং বি বিন্দুর দূরত্বে যেতে বেশি হবে, এল গ্রেটার দেন ডি। বলছে দেখাও যে তারের টানটি, এখন দেখো, ও আচ্ছা প্রশ্ন তো পড়লামই না। তোমরা এই জিনিসটা আগেই আঁকায়ও না, আমি জিনিসটা তোমাকে বোঝাচ্ছি, আমি তোমাকে বোঝাই তারপরে তুমি চিত্রটা আঁকাও। এটা হচ্ছে তার, এর দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল। এখন মসৃণ ওজনবিহীন একটি আংটা ডাব্লু ওজন বহন করে তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। ধরো এই তারের মধ্যে তুমি একটা আংটা দিয়া, ওই যে এরকম একটা আংটা দিয়া ডাব্লু ওজন ঝুলাই দিলা, ডাব্লিউ ওজন ঝুলাই দিলা। তোমরা চিত্র আঁকায়ও না, এই এ বি তারের মধ্যে তুমি একটা আংটা দিয়ে ডাব্লু ওজন ঝুলাই দিলা এবং এই আংটাটা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে। এই যে এইখানে এই আংটাটা ইচ্ছা মতো এই দিক সেদিক যাইতে পারে, কোথাও বাধা নাই, এই যে অবাধে গড়িয়ে যেতে পারে। তাহলে এখন তুমি একটা ইমাজিন করো বিষয়টা কেমন হবে। নর্মালি তারটা এইভাবে ছিল, এইখানে তুমি যদি একটা আংটা দিয়ে একটা ডাব্লিউ ওজন ঝুলাই দাও এবং এই আংটাটা যদি ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে, তাহলে একটু তুমি চোখ বন্ধ করে চিন্তা করো তো সিনারিওটা কেমন হবে। আমি সিনারিওটা আঁকাচ্ছি, সিনারিওটা আমি আঁকতেছি, তোমরা চিন্তা করো বিষয়টা কি হবে। বিষয়টা এইরকম হবে, তারটা এইভাবে বেঁকে যাবে এবং ডাব্লু ওজনটা যেই আংটা দিয়ে এখানে আটকানো আছে সেইটা ঠিক এ বি এর মাঝখানে চলে আসবে। যেহেতু আংটাটা, এই যে এটা হচ্ছে আংটাটা, যেহেতু আংটাটা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে, তো একটা ওজন তুমি যখন এখানে আংটা দিয়ে ঝুলে দিবা, সে একদম ঠিক এ বি এর মাঝখান বরাবর এসে ঝুলে থাকবে। কাজেই টোটাল তারের দৈর্ঘ্য ছিল এল। এখন এইটা হবে এল বাই টু, এতটুক, আমি এটার নাম দিলাম সি, আমি এর নাম দিলাম সি বিন্দু। তাইলে এসি হবে এল বাই টু, বিসিও হবে এল বাই টু, একদম ঠিক মাঝখানে এসে ঝুলে থাকবে। এটা তুমি ইমাজিন করতে পারতেছো কিনা আমাকে বলো। যেহেতু আংটাটা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে, ঠিক মাঝখানে এসে ঝুলে থাকবে এবং এই যে টোটাল তারের দৈর্ঘ্য ছিল এল, তাহলে এতটুক হবে এল বাই টু, এতটুক হবে এল বাই টু। এতটুক কি বুঝতে পারছো? এবং এখানে আরো একটা মজার জিনিস আছে,
তুমি যদি সি থেকে এ বি এর উপর লম্ব আঁকাও, তুমি যদি সি থেকে এ বি এর উপর লম্ব আঁকাও, সি থেকে এ বি এর উপর লম্ব আঁকাও, ধরলাম এটার নাম হচ্ছে ডি বিন্দু, আমি এটার নাম দিলাম ডি বিন্দু। তাইলে পরে যেহেতু এই দুইটা সমান সমান, এই বাহুটা সমান এই বাহুটা সমান, আর এটা লম্ব, তো এইখানে এই যে এ ডি, এইটা হবে ডি এর অর্ধেক, ডি বাই টু, বিডি এইটা হবে ডি এর অর্ধেক, ডি বাই টু। বলো এটা ক্লিয়ার কিনা? এটা এখানে লম্ব আঁকাইছি, দাঁড়াও এই যে এটা লম্ব আঁকাইছি, এটা হচ্ছে অনুভূমিক রেখা, এটা হচ্ছে অনুভূমিক রেখাটার সমান্তরাল, এ বি এর সমান্তরাল, এ বি এর সমান্তরাল। এসি হবে এল এর অর্ধেক, এল বাই টু, এটা হবে এল বাই টু। সি থেকে যদি এ বি এর উপর লম্ব আঁকাও, ডি বিন্দুতে এক্স্যাক্টলি লম্ব আঁকাও, তাহলে এ থেকে ডি এইটা হবে ডি বাই টু, অর্থাৎ ডি এর অর্ধেক। বি থেকে ডি এইটাও হবে ডি এর অর্ধেক, কত হবে? ডি বাই টু। তুমি এই জিনিসটা কি বুঝতে পারছো যে একটা আংটা দিয়ে এই ডব্লিউ ওজনটা ঝুলায় দিলে ঠিক মাঝখানে এসে যে ঝুলে থাকবে, এইটা কি বোঝা গেছে কিনা বলো? তো এইটা এল বাই টু, এল বাই টু, ডি বাই টু, ডি বাই টু। আমি কি এইটা বোঝাইতে পারছি কিনা আমাকে এই জিনিসটা আগে কনফার্ম করো। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ভেরি গুড, ওকে ঠিক আছে। আরেকবার প্লিজ দেখো, এই যে এ বি এখানে একটা তার ছিল, এই তারে তুমি যদি একটা বস্তু ঝুলাই দেও, এবং এই যে আংটা দিয়ে তুমি বস্তুটা ঝুলাইছো, এই আংটাটা যদি ইচ্ছা মতো মুভ করতে পারে, তাহলে আংটাটা ঠিক মাঝখানে এসে এই বস্তুটা এইখানে ঝুলে থাকবে। আর আগে তারটা এইভাবে ছিল বাঁকা, এখন তো একটু টান হয়ে থাকবে। একটা বস্তু যখন তুমি একটা তারে ঝুলাই দিবা, তখন তারটা এইভাবে দেখো, এই যে এইভাবে টান টান হয়ে থাকবে না, সোজা হয়ে থাকবে, তখন কিন্তু আর বাঁকা হয়ে থাকবে না, তখন আর বাঁকা হয়ে থাকবে না, একদম সোজা হয়ে থাকবে। ইন্টারেস্টিং ম্যাথ, হ্যাঁ ইন্টারেস্টিং। এখন খেয়াল করে দেখো, এই যে একটা ত্রিভুজ, এই ভালো করে বুঝো, 9 10 এইগুলো পড়ছো, একটা ত্রিভুজ এ বি সি, এই এ বি সি, এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ কোণ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি কোণ। এই যে এটা এ এ বি সি ত্রিভুজের তিনটা কোণ, একটা এ বি সি, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। আমি এটা মুইছা দিই, এইখানে মুইছা এটাকে সি কোণ লিখি, এটা হচ্ছে সি কোণ, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। এখন একটা জিনিস বলো তো, এই ত্রিভুজে এসি আর বিসি যেহেতু সমান, এসি আর বিসি যেহেতু সমান, তাহলে এ কোণ আর বি কোণ কি হবে? সমান। সমবাহু, সরি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে এসি আর বিসি হচ্ছে সমান, দুইটা এল বাই টু, তাহলে এ কোণ আর বি কোণ দুইটা অবশ্যই সমান হবে। তাহলে এইটা যদি এ হয়, এই বি এর জায়গায় আমরা এ লিখতে পারি, বি এর জায়গায় আমরা এ লিখতে পারি। বোঝা গেল ব্যাপারটা? এইটা এ হলে এইটা হবে এ। এখন ভালো করে দেখো তো, এই কোণটা যদি এ হয়, এই কোণটাও হবে এ। কেন? একান্তর কোণ। ভাইয়া একান্তর কোণ 9 10 পড়ে আসছো, কেউ এখন জিজ্ঞেস করো না একান্তর কোণ কাকে বলে, তাইলে কিন্তু মান সম্মান নষ্ট। এই কোণ এ হইলে এই কোণ এ, এই কোণ এ হইলে এই কোণও এ, এইখানে লিখি, হ্যাঁ এই কোণ এ। বোঝা গেল? আশা করি বোঝাইতে পেরেছি। এখন দেখো আমার এইখানে এই সি কোণটার মান কত হবে? আচ্ছা মুছে দিচ্ছি কেন, আগেই এটা তো সি ছিল। একটু খেয়াল করে দেখো তো, এইখানে আমি লিখতে পারি না, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেলটা খেয়াল করে দেখো, এই যে এখানে এই যে এই এ, এই সি, এই এ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল অ্যাঙ্গেলটা কত? 180। তাইলে আমি এখানে লিখতে পারি এ প্লাস সি প্লাস এ সমান 180। এই যে এই কোণ এ কোণ, এই কোণ সি কোণ, এই কোণ এ কোণ, দুইটা মিলে তিনটা মিলে কত হবে? টোটালটা 180 ডিগ্রি। তাহলে এখান থেকে সি কোণ সমান কত লেখা যায়? 180 মাইনাস 2a। সি এর জায়গায় লেখা যায় 180 মাইনাস 2a। তাহলে এখানে আমি মুছে মুছে এইখানে মান বসাই দিচ্ছি, বাট তোমরা তো আর এইখানে মুছে লিখবা না, তোমরা এই যে আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখবা। প্রথমে লিখবা এ সি সমান বিসি এই ত্রিভুজে, সুতরাং এই দুইটা কোণ সমান, তারপরে লিখবা এখানে সি কোণের মান আসবে এইটা। আমি এখানে মুছে মুছে এইখানে বসাই দিই, আমার তো জায়গা কম, কারণ আমার প্রশ্ন লিখে রাখতে হয়েছে আরও একটা। 180 মাইনাস 2a, হ্যাঁ এই যে 180 মাইনাস 2a, খেয়াল করে দেখো, এই যে এখানে সি কোণটা ছিল, এই সি কোণটা হচ্ছে 180 মাইনাস 2a। তোমরা কিন্তু এইভাবে মুছে মুছে চিত্রে লিখে দিও না, তোমরা কি বলে খাতায়
লিখবা যে কোথেকে কি আসতেছে। ম্যাথটা আগে ভালো করে বুঝো। শোনো, তুমি যদি এই ম্যাথগুলো বুঝতে পারো, খাতায় তুমি যেমনি লিখো, যদি বাংলা ভাষা নাও লিখো তাও তোমাকে নাম্বার দিবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে 180 মাইনাস 2a। ওকে ফাইন। এখন এই যে ঘটনাটা আমরা এখানে ব্যাখ্যা করলাম, আলটিমেটলি এখানে কয়টা বল কাজ করতেছে? 3টা বল। একটা ডাব্লিউ ঠিক নিচের দিকে কাজ করতেছে, ডাব্লিউ ওজনটা, এই যে এই বস্তুর ওজন ডাব্লিউ, একটা ডাব্লিউ ওজনের বস্তু ঠিক নিচের দিকে কাজ করতেছে। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে দেখাও যে তারের টান টি সমান এইটা দেখাইতে হবে। এখন এইখানে যে এই বস্তুটা ঝুলে আছে, এই যে তারটা কোনটা? এখানে কোনটা তার? এ সি বি, এইটা হচ্ছে আমাদের সেই তার। এই তারে কি করবে? টান কাজ করবে না? এখানে তুমি একটা বস্তু ঝুলাই দিছো, এই তারের মধ্যে এই বরাবর একটা টান কাজ করবে, এই বরাবর একটা টান কাজ করবে। খেয়াল করে দেখো, সি থেকে বি বরাবর এই তারের উপর একটা টান পড়বে, সি থেকে এ এর উপর, সি এ বরাবর আরেকটা টান কাজ করবে। এটা হচ্ছে তার বরাবর টান কাজ করবে। টান মানে হচ্ছে টেনশন, এই জন্য এটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। এখন এইখানে আসলে এইখানে টানের মান যদি টি হয়, এইখানেও টানের মান টি হবে, অর্থাৎ পুরা তার জুড়ে টানের মান সেমই হবে। কেন? কারণ বস্তুটা একদম ঠিক মাঝখানে আছে। বস্তুটা যেহেতু একদম ঠিক মাঝখানের বিন্দুতে ঝুলতেছে, এই পাশেও তারের দৈর্ঘ্য, এই পাশেও তারের দৈর্ঘ্য সমান, সেহেতু এখান থেকে সি বি বরাবর টানের মান যা হবে, এখান থেকে সি এ বরাবরও টানের মান সেম হবে, যেহেতু দুই দিকেই দৈর্ঘ্য সমান। যদি দৈর্ঘ্য সমান না হইতো তাইলে টানের মান সমান হইতো না। এইখানে দুইটা দৈর্ঘ্য সমান, এই জন্য এই দিকে টানের মান টি হইলে এই দিকেও টানের মান টি হবে। এই দেখো, তারের টান অর্থাৎ টোটাল তার বরাবর টানের মান কিন্তু সেম, তারের দুইটা অংশে টানের মান সেম। এখন প্রশ্নে বলছে দেখাও যে, কি দেখাইতে হবে? টি সমান WL বাই 2 root over of L square minus D square, WL by 2 root over of L square minus D square। ফাইন, ওকে চলো তাইলে আমরা এখন ম্যাথটা করি, কিভাবে করা যায়। ওকে ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এইখানে খেয়াল করে দেখো, আমি প্রথমে এটা লিখতে পারি। আচ্ছা আরেকটা জিনিস বলে নেই, এখানে টোটাল বল কয়টা কাজ করতেছে? 3টা বল। দেখো এই যে সি বিন্দুতে কয়টা বল ক্রিয়াশীল? 3টা বল ক্রিয়াশীল। এই যে একটা হচ্ছে এইটি, আরেকটা হচ্ছে এইটি, আরেকটা হচ্ছে ডাব্লিউ। সি বিন্দু থেকে 3টা দিক বরাবর 3টা ভিন্ন ভিন্ন বল ক্রিয়াশীল। যদিও এখানে 2টা বলের মান সেম, ওটা কোনো সমস্যা না, সেম হইতে পারে আলাদা হইতে পারে। সি বিন্দুতে 3টা ভিন্ন ভিন্ন রেখা বরাবর 3টা বল ক্রিয়াশীল, এবং এরা ক্রিয়াশীল থেকে কি অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় কেমনে? কারণ এই বস্তুটা তো এখানে স্থির থেকে ঝুলতেছে। বস্তুটা তুমি যখন এখানে ঝুলাই দিয়ে চলে যাবা, প্রথম কিছুক্ষণ হয়তো নাড়াচাড়া করবে, বাট একটা নির্দিষ্ট সময় পরে সে একদম ফিক্স হয়ে থাকবে, যদি অন্য কোনো বল কাজ না করে। তো এখানে তো আমাদের অন্য কোনো বল নাই। তুমি বলতে পারো ভাই যদি বাতাস আসে, এইখানে বাতাসের ইফেক্ট নাই, এখানে তুমি চিন্তা করবে আর কিচ্ছু নাই, তাহলে বস্তুটা একদম স্থির হয়ে ঝুলতে থাকবে। তাহলে বস্তুটা এখানে সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ সি বিন্দুতে 3টা বল সাম্যাবস্থায় থাকবে। তো আমরা লিখবো সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। লিখো, তোমরা লিখবা সি বিন্দুতে সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই টি ডিভাইডেড বাই ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই। এইটি নেওয়ার দরকার নাই, যে কোনো 2টা নিলেই হবে। এখানে তো এইটি আর এই ডাব্লিউ সেমই। নর্মালি তো সাম্যাবস্থার লামির সূত্রে আমরা 3টা অনুপাত পাই, টি ডাব্লিউ টি। তো এখানে তো টি একবার নিলেই হচ্ছে, রাইট? টি ডিভাইডেড বাই সাইন, ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন। বাম পাশে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, দেখো। আচ্ছা একটু ডানে লিখি, টি ডিভাইডেড বাই সাইন। খেয়াল করে দেখো, এই যে টি, আমি ধরো তুমি এই টি এর মধ্যে এই টিও নিতে পারো, এই টিও নিতে পারো, যে এটা একটা নিলে হচ্ছে। এই টি এর নিচে কি হবে? এই টি এর নিচে হবে এই 2টার মধ্যবর্তী কোণ, মনে আছে তো যারা সাম্যাবস্থার লামির সূত্র পড়ছো? এই টি এর নিচে হবে বাকি 2টার অন্তর্গত কোণ, রাইট? বাকি 2টার অন্তর্গত কোণ। এখন এই কোণটা কত? এই কোণের মান হচ্ছে এ,
আর এই কোণটা তো 90 ডিগ্রি, এটা তো দেখেই বোঝা যায়। তাইলে খেয়াল করে দেখো, এই ডব্লিউ এবং এই টি এর মধ্যবর্তী কোণ কত হবে? এটা হচ্ছে 90, এটা হচ্ছে এ, 90 প্লাস এ। না বুঝলে ভালো করে বোঝো, লামির সূত্রের ম্যাথগুলা ভর্তি পরীক্ষায় এত বেশি আসে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়। এইটি, আমি এইটি নিলাম, তুমি এইটি নিতে পারো, একই কথা, যেটা নেও সেমই জিনিস আসবে। এইটি এর নিচে বসবে বাকি দুইটার অন্তর্গত কোণ, এইটা হচ্ছে 90, এটা হচ্ছে এ, তাই এই বাকি দুইটার অন্তর্গত কোণ হচ্ছে 90 প্লাস এ। আর ডাব্লিউ এর নিচে বসবে, ডাব্লিউ এর নিচে বসবে বাকি দুইটার অন্তর্গত কোণ, অর্থাৎ এই দুইটার অন্তর্গত কোণ, এই দুইটার অন্তর্গত কোণ হচ্ছে এইটা, এই যে 180 মাইনাস 2a, এই যে 180 মাইনাস 2a। আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো, অনেক কষ্ট করে এই জিনিসটা বুঝাইছি, তাড়াতাড়ি কমেন্ট করে বলো বুঝছো কিনা। এই টি এর নিচে হবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, আর ডাব্লুর নিচে হবে এই টি এবং এই টি, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ, যেটা কিনা আমি বের করে রাখছি, এই যে 100 এখান থেকে এই পর্যন্ত 180 মাইনাস 2a, 180 মাইনাস 2a। এই লাইনটা যারা বুঝতে পারছো তাদের এই ম্যাথে আর কোনো প্রবলেম হবে না, এই লাইনটা বুঝতে পারলে কোনো প্রবলেম হবে না। ওকে ফাইন, এখন খেয়াল করে দেখো, তোমরা ত্রিকোণমিতির সূত্র তো পড়ে আসছো, ত্রিকোণমিতির সূত্র পড়ে আসছো, এখন আমরা জাস্ট খালি ত্রিকোণমিতির সূত্র বসাই দিব। ত্রিকোণমিতির সূত্র কি তোমরা তো জানো, সাইন 90 প্লাস এ মানে হচ্ছে কজ এ। এখন বাকি যেই কাজটা করব, এই ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, এবং এই ম্যাথে স্থিতিবিদ্যার অংশ শুধু একটুকি, এই লাইনটা চিত্র থেকে লিখতে পারাই হচ্ছে স্থিতিবিদ্যার অংশ। এখন বাকি যা করব পুরাটাই হচ্ছে ত্রিকোণমিতি এবং নর্মাল ক্যালকুলেশন। আমরা জানি সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা ইকুয়ালস টু ডাব্লু বাই, আমরা এটাও জানি সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা মানে সাইন 2a, সাইন 180 মাইনাস 2a, 2a কে তুমি মনে মনে থিটা ধরো, সাইন 180 মাইনাস থিটা মানে সিম্পলি সাইন থিটা মানে সাইন 2a, কারণ এটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ এবং 180 থাকলে সাইন চেঞ্জ হবে না। এখন খেয়াল করে দেখো, টি বাই কজ এ ইকুয়ালস টু ডাব্লু বাই সাইন 2a, এটাও ত্রিকোণমিতির সূত্র, সাইন 2a সমান হচ্ছে 2 সাইন এ কজ এ, সাইন 2a সমান হচ্ছে 2 সাইন এ কজ এ। এখান থেকে কজ এ কেটে দেও, সাইন 2a সমান 2 সাইন এ কজ এ কাটা। এখন আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে কার মান, টি এর মান, আমার বের করতে হবে টি এর মান। এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় টি সমান, এখান থেকে লেখা যায় টি সমান ডাব্লু বাই 2 সাইন এ, ডাব্লু বাই 2 সাইন এ, কজ এ কেটে দিলাম, ডাব্লু বাই 2 সাইন এ। আপাতত আমি একটু পাইলাম, এতক্ষণ যা করছি সবই ত্রিকোণমিতির কাজ, এতক্ষণ যা করলাম সবই হচ্ছে ত্রিকোণমিতির কাজ। এখন খেয়াল করে দেখো, আমার যেটা প্রমাণ করতে বলছে, স্থিতিবিদ্যার ম্যাথের এটাই সুবিধা, সবগুলা ম্যাথে বলাই থাকে কি প্রমাণ করতে হবে। তুমি দেখো টি সমান ডাব্লু চলে আসছে, ডাব্লু চলে আসছে, 2 চলে আসছে, ডাব্লু চলে আসছে, 2 চলে আসছে, আমার শুধু এখানে সাইন এর মান দরকার। এই যে সাইন এ, এই সাইন এ এর মান বের করতে পারলেই কাজ শেষ, সাইন এ এর মান বের করতে পারলেই কাজ শেষ। তো এখান থেকে আমি সাইন এ এর মান কেমনে বের করব, এখান থেকে আমি সাইন এ এর মান কেমনে বের করব, এই চিত্রটা আবার একটু খেয়াল করে দেখো, আমি বাকিগুলো মুছে দিচ্ছি, আমি সুন্দর করে এই চিত্রটা আবার একটু বোঝাই। এখান থেকে সাইন এ এর মান কেমনে পাবো, ধরো ত্রিভুজ এ সি, এটা হচ্ছে সি, ত্রিভুজ এ সি ডি, খেয়াল করে দেখো, ত্রিভুজ এ সি ডি হতে সাইন এ সমান কি লেখা যায়, এই শোনো, তুমি বাম পাশে ত্রিভুজটাও নিতে পারো, ডান পাশে ত্রিভুজটাও নিতে পারো, একই কথা, একই ভ্যালু আসবে। কেউ যদি এ সি ডি এই ত্রিভুজ নিয়ে পায়, আবার কেউ যদি বি সি ডি নিয়ে করে, কোনো সমস্যা নেই। আমি যে এই ত্রিভুজটা নিছি এ সি ডি, এই ত্রিভুজ যে কোনো একটা নেও। সাইন এ, সাইন মানে কি, সাগরের লবণ অতি, লম্ব বায়ু ত্রিভুজ, এই যে এটা হচ্ছে একোণ, এটা হচ্ছে একোণ, এর বিপরীত লম্ব হচ্ছে সিডি, লম্ব হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি। খেয়াল করে দেখো, ত্রিভুজ এ সি ডি হতে সাইন থিটা মানে সাইন এ সমান লম্ব বায়ু ত্রিভুজ, লম্ব হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে এসি। এখন খেয়াল করে দেখো এসি এর মান কত,
এসি এর মান হচ্ছে L/2, সাইন এ সমান এসি এর মান কত? এই দেখো এসি এর মান হচ্ছে L/2, এসি এর মান হচ্ছে L/2। আর কি দরকার? আর দরকার হচ্ছে সিডি। সিডি এর মান কেমনে বের করব? সিডি এর মান তো জানি না, সিডি এর মান তো জানি না। আমরা এই ত্রিভুজ থেকে কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার এসি স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এই পিথাগোরাসের সূত্র সবাই জানো। আমার এখানে সিডি এর মান লাগবে, কিন্তু আমরা সিডি এর মান জানি না। কিন্তু আমরা এইটা জানি, এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? আমরা সি বিন্দু থেকে ডি, সিডি কিন্তু লম্ব আঁকাইছিলাম, সিডি কিন্তু এ বি এর উপর লম্ব আঁকাইছিলাম। কাজে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এসি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সিডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এডি স্কয়ার, সিডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। তাইলে এখান থেকে যদি আমি সিডি বের করি, সিডি কি হবে? স্কয়ারটা তুলে দাও, রুট ওভার হয়ে যাবে। সিডি হয়ে যাবে রুট ওভার অফ এসি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। খেয়াল করে দেখো, এখানে ছিল সিডি স্কয়ার, আমি রুট ওভার করে দিছি, মানে বর্গমূল করে দিছি। তাহলে সিডি সমান রুট ওভার অফ এসি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। একটু ভালো করে বুঝো, এইরকম ম্যাথ প্রচুর আসে। তুমি যদি খালি বুঝতে পারো জীবনেও ভুলবা না, একবার বুঝা গেলে জীবনেও বুঝবা না। এখন দেখো এসি, এসি এর মান কত? এসি এর মান হচ্ছে L/2, এসি এর মান হচ্ছে L/2, L/2 হোল স্কয়ার মাইনাস আর কি আছে? এডি, এডি এর মান কত? এডি এর মান হচ্ছে D/2, D/2 হোল স্কয়ার, D/2 হোল স্কয়ার। খেয়াল করে দেখো, এসি এর মান হচ্ছে L/2, এডি এর মান হচ্ছে D/2। তাহলে এখন যদি আমি স্কয়ার করে দেই, এখানে স্কয়ারটা করে দাও, স্কয়ার করে দিলে কি হবে? L²/4। এখানে স্কয়ারটা করে ফেলো। আচ্ছা নিচে তো দেখা যাবে না মনে হয়, আচ্ছা এখানে লিখি রুট ওভার অফ, এটা কি হবে? L²/4 মাইনাস D²/4, L²/4 মাইনাস D²/4। এখান থেকে যদি আমি 1/4 কমন নিয়ে নিই, রুট ওভার অফ 1/4 L² মাইনাস D²। 1/4 কে যদি বর্গমূল করে ফেলি হবে 1/2, 1/2 রুট ওভার অফ L² মাইনাস D²। এখান থেকে 1/4 কমন নিয়ে নিছি, 1/4 কে বর্গমূল করে সামনে নিয়ে আসছি 1/2 রুট ওভার অফ L² মাইনাস D²। এই যে দেখো, এইটা হচ্ছে কার মান? এইটা হচ্ছে সিডি এর মান, এইটা হচ্ছে সিডি এর মান। এই যে বসাই দাও এখানে, সাইন এ সমান সিডি বাই এসি, সিডি এর মান বসাই দিই হাফ রুট ওভার অফ L² মাইনাস D²। এই ম্যাথটা যদি তোমরা খালি আজকের ক্লাসে বুঝতে পারো, তাইলে আজকের ক্লাস সাকসেসফুল। শুধুমাত্র এই ম্যাথটা বুঝতে পারলেই আজকের ক্লাস সাকসেসফুল, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এখন দেখো এখানে 2 কাটা, 2 কাটা থাকবে, সাইনে সমান কি থাকবে? 2 কাটা থাকবে রুট ওভার অফ L² মাইনাস D² ডিভাইডেড বাই L। সাইনে সমান পাইলাম রুট ওভার অফ L² মাইনাস D² ডিভাইড বাই L। 2 কাটা। এখন তুমি এইখানে সাইনের মানটা বসাই দেবো। এই যে এখানে টি সমান কি ছিল? এখন আমি এটা মুছতেছি, এখন এই যে টি সমান কি ছিল এইখানে লিখি। টি সমান পাইছিলাম টি সমান W/2 সাইনে, W/2 ইন্টু সাইনে। এই যে এখান থেকে সাইনে এর মান পাইছি রুট ওভার অফ L² মাইনাস D² বাই L, রুট ওভার অফ L² মাইনাস D² বাই L। তাহলে এখান থেকে যদি এখন আমি উল্টায় দেই, টি সমান কি হবে? এলটা উপরে উঠে যাবে, WL ডিভাইড বাই 2 রুট ওভার অফ L² মাইনাস D²। এই ম্যাথটা যারা বুঝতে পারছো, এই জীবনে কোনোদিন এই ম্যাথ ভুল হবে না। কারণ স্থিতিবিদ্যার ম্যাথগুলো তুমি যদি বোঝো, সবগুলো তো দেওয়াই থাকে কি দেখাইতে হবে, প্রশ্নে তো বলাই থাকে কি দেখাইতে হবে। তো এই ম্যাথটা যদি তুমি বুঝতে পারো, তাইলে একদম শুরুর লাইনটা যদি খালি লামির সূত্রটা বসায় ফেলতে পারো,
বাকি কাজটুকু তুমি সিম্পল ক্যালকুলেশন করেই মিলাইতে পারবা, কারণ তোমার কোথায় যাইতে হবে, কি প্রমাণ করতে হবে, এটা প্রশ্নে দেওয়াই থাকবে। আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো বোঝাইতে পারছি কিনা। 30 মিনিটে ম্যাথটা বুঝাইছি, 30 মিনিট লাগছে, 30 মিনিট না সরি, আমি তো আজকে ক্লাস একটু দেরিতে শুরু করছি। পুরা 20 মিনিট লাগছে ক্লাসটা, মানে এই ম্যাথটাই বোঝাইতে। তো একজনও যদি বুঝতে না পারো তাইলে এটা আমার ব্যর্থতা। একজনও যদি থাকে যে এই ম্যাথটা বোঝে নাই, তাইলে আমার এই 20টা মিনিট যা পড়লাম সবই ব্যর্থ হয়ে যাবে। বুঝছি ভাইয়া, বুঝছি, সাকসেসফুল, ক্লিয়ার, বুঝছি, আন্ডারস্টুড। ভাইয়া একটা রেকর্ডেড ভিডিও দিতে চাইছিলেন, হ্যাঁ আমি আজকে ক্লাস শেষেই 8.2 এর আরও কয়েকটা ম্যাথের রেকর্ডেড ভিডিও আমার এই উপরে লাইভের ক্যাপশনে যে সবগুলা ক্লাসের সিরিয়াল ওয়াইজ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে এডিট করে বসাই দিব, তোমরা খালি চেক করে নিবা। রেকর্ডেড ভিডিও লিঙ্ক আমি আজকে ক্লাস শেষ হওয়া মাত্রই সবগুলো ক্লাসের সিরিয়াল ওয়াইজ লিঙ্ক যেখানে দেওয়া আছে ওখানে অ্যাড করে বসাই দিব। ক্লিয়ার ক্লিয়ার, বুঝেছি, ক্লিয়ার, ওকে ওকে ঠিক আছে, জি ভাইয়া বুঝাইতে পারছি, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ভাইয়া। জেলাস হচ্ছে আমার রম্বাসের টি শার্ট পরে আছে না, আরে টি শার্ট পাইতে হইলে গ্রুপে পরীক্ষা দিও, পরীক্ষা ভালো মার্কস পাইলেই পাবা। ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে খুব ভালো করে বুঝছি। তাইলে মুছে দিলাম, যারা বুঝে ফেলছো তারা এই প্রশ্নটা খাতায় তুলে ফেলো। ডান পাশে যে প্রশ্নটা লিখে রাখছি সেই প্রশ্নটা খাতায় তুলে ফেলো। এই ম্যাথগুলো যদি একটু ভালো করে বোঝো, একবার যদি তোমার বেসিকটা মাথায় ঢুকে যায়, জীবনেও ভুলবা না, জীবনেও না। মাথা পাগল হয়ে গেলেও এইগুলা ভুলবা না। দেখবা যারা এই যে পাগল হয়ে যায়, আমি তো বলি যারা পাগল হয়ে যায় বিভিন্ন কারণে, দেখবা এরা কিন্তু নিজের নাম ভুলে গেলেও বাঁশি, মনে করো একটা পাগল আগে বাঁশি বাজাইতে পারতো, সে কিন্তু বাঁশি বাজানো বলে না। আগে ধরো গিটার বাজাইতে পারতো, সে কিন্তু ঠিকই দেখবা পাগল গিটার বাজায় গান গাইতেছে। তো একটা পাগল মানুষ পাগল হয়ে গেলে বাকি সব ভুলে গেলেও এই সমস্ত জিনিস ভুলে না। তো তুমি এই ম্যাথ যদি একবার ভালো মতো বুঝা ফেলো, পাগল হয়ে গেলেও এই ম্যাথ মাথা থেকে যাবে না। যদি পাগলা কারো গিয়ে বলা হয় এই ম্যাথটা করে দেন তো তুমি বলবো এই লামি সূত্র বসাও, এই সেই করো, করে ফেলছি। খালি ভালো মতো বুঝলেই হবে। এই ম্যাথের প্রশ্নটা তুলে ফেলো। এই ম্যাথের প্রশ্ন কি বলছে? এ সি বি একটি রশির দুই প্রান্ত একই অনুভূমিক রেখায় এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। একই রকম প্রশ্ন, ধরো এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, একই আনুভূমিক রেখায় দুইটা বিন্দু। একটা রশ্মি হচ্ছে এসিবি, তোমরা আগে চিত্র আগায়ও না। একটা রশ্মি হচ্ছে এসিবি, ধরো এটা হচ্ছে একটা রশ্মি, ধরলাম এইটা হচ্ছে সি বিন্দু, ধরলাম এইটা হচ্ছে সি বিন্দু। সি বিন্দু যে কোনো বিন্দু হইতে পারে, তুমি এইখানে নিতে পারো, এইখানে নিতে পারো, এইখানে নিতে পারো, যে কোনো বিন্দু। ধরো আমি একটু এইদিকে নিলাম, মাঝখানে নিলাম না, কারণ এখানে মাঝখানের কথা উল্লেখ নাই, যে কোনো একদিকে হবে। মানে তুমি মাঝখানেও নিতে পারো, এখানে সি যে কোনো বিন্দু, সি বিন্দু যে কোনো বিন্দু। এ বি হচ্ছে একটা অনুভূমিক রেখার দুইটা বিন্দু এ বি, আর একটা রশ্মি হচ্ছে এ সি বি, এ সি বি আবদ্ধ আছে। ভালো কথা, রশ্মিটির সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তুকে গিট দিয়ে বাঁধা। আগের প্রশ্নটাতে বলা ছিল বস্তুটা একটা আংটা দিয়ে বাঁধা, যে আংটাটা ইচ্ছা মতো মুভ করতে পারে। আর এখন বলছে এই রশির সি বিন্দুতে একটা ডাব্লু ওজনের বস্তুকে গিট দিয়ে বাঁধা। গিট দিয়ে বাঁধা মানে এইটা নড়াচড়া করতে পারবে না। এখন আমার সাথে সাথে চিত্রটা আঁকো। যদি গিট দিয়ে বেঁধে দেই সি বিন্দুতে, সি বিন্দুতে আমি যদি এই বস্তুটাকে গিট দিয়ে বেঁধে দেই, তাহলে বস্তুটা সি বিন্দুতেই থাকবে। আরে সোজা হয়েছে না? সোজা করে রেখা আঁকাইতে হবে। যদি আমি গিট দিয়ে বেঁধে দেই, এই যে আমি একটু এই পাশে নিছিলাম সি বিন্দুটা, এই যে এইটা হচ্ছে সি বিন্দু, আমি যদি বস্তুটাকে সি বিন্দুতে গিট দিয়ে বেঁধে দেই, তাইলে বস্তুটা আর নড়াচড়া করতে পারবে না। ডাব্লু ওজনের এই বস্তুটা ঠিক সি বিন্দুতেই ঝুলে থাকবে। এই সি বিন্দু তুমি ডান দিকে নিতে পারো, বাম দিকে, যেখানে খুশি,
যেখানে খুশি নিতে পারো। আগের প্রশ্নটাতে এক্স্যাক্টলি মাঝখানে এসে ঝুলেছিল, বাট এখন কিন্তু আর মাঝখানে থাকবে না, যেহেতু তুমি সি বিন্দুতে গিট দিয়ে বেঁধে দিছো। তাহলে অবশ্যই এখানে এসি আর বিসি সমান হবে না। সমান যেহেতু হবে না, তাহলে এই দুইটা টানের মানও এখন আর সমান হবে না। আগে দুইটা সমান ছিল, এখন আর সমান হবে না। একটাকে ধরতে হবে T1, একটাকে ধরতে হবে T2। যেহেতু এখন আর দৈর্ঘ্য সমান না, এখন কিন্তু সিএ, দেখো আমার চিত্র অনুসারে সিএ এই দৈর্ঘ্যটা হচ্ছে বেশি, বিসি হচ্ছে কম। তুমি চাইলে এই দিকেও নিতে পারো, এই দিকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। মানে এখানে তো প্রশ্নে বলা নাই কোনটা বড় ছোট। কিন্তু মাঝখানে আর থাকবে না, যেই বিন্দুতে গিট দিয়ে বাঁধা শুধু সেই বিন্দুতে থাকবে। বেসিক পার্থক্যটা বোঝা গেছে আশা করি। এই দুইটা টাইপের মধ্যে একটা টাইপের ম্যাথ পরীক্ষায় প্রত্যেকবারই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কোথাও না কোথাও আসে। এখন প্রশ্নে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল দ্বারা সূচিত হলে, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি ডেল হয়, তাহলে দেখাও যে রশির সিএ অংশের টান দেখাইতে হবে এইটা। রশির সিএ অংশের টান দেখাইতে হবে এইটা। এই ম্যাথটা করার জন্য ত্রিকোণমিতির 7.7 পড়া থাকতে হবে। ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 পড়া থাকতে হবে। এখন কথা হচ্ছে কি বলছে, রশির সিএ অংশের টান বের করতে বলছে। সিএ অংশের টান কোনটা? T1। সিএ অংশের টান হচ্ছে T1, অর্থাৎ প্রমাণ করতে হবে এইটা হচ্ছে T1। এটা কি? T1 প্রমাণ করতে হবে এইটার মান হচ্ছে T1। এই নিচে দেখা যায়? নিচে দেখা যায় না, ঠিক আছে। এই যে এইটা প্রমাণ করতে হবে রশির টান, আমি এখানে মুছে লিখি রশির টান সিএ অংশের টান আমি কত ধরছি? T1। তো প্রমাণ করতে হবে, তোমরা প্রশ্ন চেঞ্জ করো না, তোমরা আবার এটা মুছে T1 লিখো না, প্রশ্নে তো ওইটাই লেখা থাকবে। আমি তোমাকে বোঝাইতেছি যে আমরা সিএ অংশের টানকে ধরছি T1, তাহলে আলটিমেটলি আমার প্রমাণ করতে হবে T1 সমান এইটা। তাহলে এখানে T2 এর কোনো কাজ নাই, এইখানে T2 এর কোনো কাজ নাই। এই ম্যাথে কিন্তু এ আর বি কোণ সমান হবে না, এই ত্রিভুজে কিন্তু এ কোণ এবং বি কোণ সমান হবে না। কারণ কি? এখানে তো এসি আর বিসি সমান না, তাই না? তাহলে এই কোণটা হবে এ, এই কোণটা হবে বি, এই দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল হবে, সমান হবে না। তাহলে এখানে যদি একটা অনুভূমিক রেখা আঁকাই, অনুভূমিক একটা রেখা যদি আঁকাই, তাইলে এই কোণটা যদি এ হয়, এই কোণটা হবে এ, একান্তর কোণ। এই কোণটা যদি বি হয়, এই কোণটা হবে বি, একান্তর কোণ। ভালো কথা। এখন দেখো আমার যেটা প্রমাণ করতে হবে সেখানে কি কি আছে? T1 আছে, W আছে, T1 আছে, W আছে। আমার কি T2 নিয়ে কোনো লাভ আছে? আমি এখানে সাম্যাবস্থার লামির সূত্র বসাবো। কেন? কারণ সি বিন্দুতে 3টা বল ক্রিয়াশীল, W, T1, T2, এবং আলটিমেটলি বস্তুটা এখানে সাম্যাবস্থায় থেকে ঝুলে থাকবে, সাম্যাবস্থায় স্থির হয়ে থাকবে, রাইট? তো আমি লিখবো সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। লামির সূত্রে 3টা অনুপাত থাকে, T1, T2, W। বাট আমি 3টা নিয়ে লাভ আছে আমার? তুমি চাইলে 3টা নিতে পারো, পরের লাইনে T2 বাদ দিয়ে দিবা, কারণ আমার প্রশ্নে যেটা চাইছে সেখানে T2 এর কোনো কাজ নাই। এই জন্য আমি বুদ্ধি করে প্রথম লাইনেই শুধু T1 এবং W নেই, শুধু T1 এবং W। তুমি চাইলে T2ও লিখতে পারো, বাট পরের লাইনে বাদ দিয়ে দিবা। এখন T1 বাই সাইন, W বাই সাইন, খেয়াল করো T1 এর নিচে অ্যাঙ্গেল কোনটা হবে? T1 এর নিচে অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ। এই যে এই দুইটার মধ্যবর্তী কোণ, মনে আছে তো সাম্যাবস্থার লামির সূত্র? T1 এর বেলায় অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ। এই কোণটা হচ্ছে 90, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে বি। তাইলে T1 এর নিচে যে অ্যাঙ্গেলটা বসবে W এবং T2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা কত হবে? 90 প্লাস বি, 90 প্লাস বি। এখন W এর নিচে অ্যাঙ্গেল কোনটা হবে? W এর নিচে অ্যাঙ্গেল কোনটা হবে? এই অ্যাঙ্গেলটা W এর নিচে অ্যাঙ্গেল হবে T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ, এই যে এইটা। W এর নিচে অ্যাঙ্গেল হবে T1 এবং T2 এর মধ্যবর্তী, এই কোণটা।
তো এই কোণটা তো সি কোণ। এই কোণটা কি? এইটা যদি সি হয়, এইটা যদি এ কোণ হয়, এটা যদি বি কোণ হয়, তাহলে এটা তো সি কোণ। এ বিসি ত্রিভুজে, এ বিসি ত্রিভুজে এইটা এ কোণ, বি কোণ, সি কোণ। তো এখানে তো সি কোণের মান আমার বের করার দরকার নাই, আমি সিম্পলি আগের মেতে এই মান, কোণের মান বের করে আমরা বসাই দিয়েছিলাম, কারণ আগের মেতে এইটাও ছিল এ, এইটাও ছিল এ। বাট এখন তো এখানে আলাদা করে বের করা পসিবল না, তো আমি সি কোণের মান সি কোণই রাখলাম। কারণ এখন যদি তুমি এটার মান বের করো কি হবে? 180 মাইনাস এ মাইনাস বি, চলক আরো বেড়ে যাবে। আমরা কি করি? বেশি চলক থেকে কমায় কমায় ছোট জিনিসে আসি। এখানে তুমি যদি সি কোণের মান বের করতে চাও, হবে 180 মাইনাস এ মাইনাস বি, আরো ঝামেলা হবে। আমি শুধু সি লিখলাম। এখন খেয়াল করে দেখো, সাইন 90 প্লাস বি মানে কি? সাইন 90 প্লাস বি মানে হচ্ছে কস বি, কারণ সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, ডাব্লিউ বাই সাইন সি। আমার বের করার টার্গেট কি? বের করতে হবে টি1, বের করতে হবে টি1। তো টি1 সমান লেখা যায় ডাব্লিউ ইন্টু কস বি ডিভাইডেড বাই সাইন সি। এইটা আমরা লিখতে পারি টি1 সমান ডাব্লিউ ইন্টু কস বি বাই সাইন সি। খেয়াল করে দেখো, এখন তুমি তাকাও কি প্রমাণ করতে হবে? টি1 সমান ডাব্লিউ ইন্টু সামথিং, এই যে ডাব্লিউ ইন্টু সামথিং। তো সামথিংয়ে যে জিনিসগুলো আছে খেয়াল করে দেখো, ছোট হাতের এ বিসি, ছোট হাতের এ বিসি আছে এবং ত্রিভুজের ক্ষেত্রফল আছে। তো ছোট হাতের এ বিসি মানে কিন্তু ত্রিভুজের বাহুগুলা। এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। তো এই জিনিসটা আছে ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7-এ। ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7, ওখানে একটা সূত্র আছে যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল, ত্রিভুজের ক্ষেত্রফল ডেল ইকুয়ালস টু হাফ এ বি সাইন সি। এই সূত্র জানো? ফার্স্ট পেপার ত্রিকোণমিতিতে এই সূত্র আছে, ডেল ইকুয়ালস টু হাফ এ বি সাইন সি। আরও দুইটা সূত্র আছে ডেলের, বাট আমরা এইটাই নিব। কেন? আমার সাইন সি দরকার। ডেলের আরও দুইটা সূত্র আছে, বাট আমরা নিব এইটা। কেন? আমার দরকার তো সাইন সি, আমার যেটা দরকার আমি সেটা নিব। তাহলে এখান থেকে সাইন সি এর মান কি হবে? এখান থেকে সাইন সি এর মান হবে 2 ডেল বাই এ বি, 2 ডেল বাই এ বি। দেখো এই যে সাইন সি এর মান বসাই দিই, সাইন সি এর মান হবে 2 ডেল বাই এ বি, 2 ডেল বাই এ বি, ডাব্লু ইন্টু, এখন কি লাগবে? কস বি এর মান লাগবে। এইটাও ফার্স্ট পেপার ত্রিকোণমিতি, এখানে লিখি সাইন সি এর মান লিখে বের করে আনছি। এখন কস সিটা আছে এখানে লিখে, দাঁড়াও ওটা মুছে দিই। ত্রিভুজের ক্ষেত্রফল ডেল, ডেল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন সি, হাফ ইন্টু যে কোনো দুইটা বাহুর গুণফল এবং এদের অন্তর্গত কোণের সাইনের গুণফল। কস সি আমার কি দরকার? কস বি দরকার। সাইন সি এর মান বসাই দিছি, কস বি লাগবে। এইটাও ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 এর সূত্র। কস বি এর সূত্র হচ্ছে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2ca। এটা হচ্ছে কোজাইন সূত্র। ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7, স্থিতিবিদ্যা অধ্যায়, গতিবিদ্যা অধ্যায়, অন্তরীকরণ, যোগজীকরণ। ফার্স্ট পেপারের দুইটা মেজর চ্যাপ্টার, সেকেন্ড পেপারের দুইটা মেজর চ্যাপ্টার ভালো করে বোঝার জন্য ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7 অধ্যায়, সপ্তম অধ্যায় ভালো করে পড়া থাকাই লাগবে। যদি ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিতে কেউ ফাঁকিবাজি করো, তারা অন্তরীকরণ, যোগজীকরণ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতি, এই 5টা অধ্যায় জীবনেও ভালো মতো করতে পারবে না, প্যারা খাওয়া লাগবেই। এই 5টা অধ্যায় পড়তে গিয়ে প্যারা খাওয়া লাগবে। আরও একটা অধ্যায় ছিল ফাংশন, ওটা তো আমাদের শর্ট সিলেবাসে নাই। কাজেই গণিত যদি ভালো করে বুঝতে চাও, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি খুব ভালো করে পড়তে হবে, কেউ ফাঁকিবাজি করো না। এখন দেখো কস বি এর মান বসাই দিই, কস বি এর মান বসাই দিই। কস বি এর মান কত? সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2ca। এখন এনে কাটাকাটি করো। কি কাটাকাটি করব? 2 কাটা, ওই কাটাকাটি যাবে না তো, এনে তো 2 নিচে আছে, তো 2 দুগুণে হয়ে যাবে নিচে 4, এটা 2 এটা 2, নিচে হয়ে যাবে 4। এ কাটা, এ কাটা, বিটা উপরে উঠে যাবে, তাহলে ডাব্লিউ বি, বিটা উপরে উঠে যাবে, নিচে থাকবে সি আর ডেল, 4 ডেল সি অথবা সি ডেল
আর উপরে এই তো মিলেই তো গেছে, এই মিলে গেছে তো, শেষ। সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শেষ। এই যে দেখো T1 সমান মিলে গেছে। কত সহজ একটা ম্যাথ। এই ম্যাথে কিন্তু এই ম্যাথটাতেও শুধু এই লাইনটা ছাড়া, শুধুমাত্র এই লাইনটা লেখা, চিত্রটা আঁকানো এবং শুধুমাত্র এই লামির সূত্রটা বসানো ছাড়া তোমরা লিখবা সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। বাকি সব কাজ হচ্ছে ত্রিকোণমিতির কাজ। বাকি পুরা কাজটা ফার্স্ট পেপার ত্রিকোণমিতির কাজ। কাজে এই প্রশ্নে স্থিতিবিদ্যা অধ্যায়ের কাজ হচ্ছে চিত্রটা এবং এই সূত্রটা বসানো, বাকি পুরাটা ত্রিকোণমিতির কাজ। এই বোঝা গেছে? এই ম্যাথটা ক্লিয়ার হইল তো। এরকম দড়ি বা রশির মধ্যে একটা ওজন যখন ঝুলানো হবে, দুইটা টাইপে ঝুলানো হইতে পারে। গিট দিয়ে বাঁধা, গিট দিয়ে কোনো একটা বিন্দুতে বাঁধা মানে ওইটা ওইখানে ফিক্সড, নাড়াচাড়া করতে পারবে না। আর কোথাও যদি বাধা না থাকে এবং মসৃণভাবে সে চলাফেরা করতে পারে, তখন সে একদম ঠিক মিডিল পয়েন্টে এসে ঝুলবে। মিডিল পয়েন্টে ঝুললে এদিকেও দৈর্ঘ্য সমান, এদিকেও দৈর্ঘ্য সমান, এদিকে টানও সমান, এদিকে টানও সমান। বাট মিডিল পয়েন্টে না ঝুলে অন্য কোনো বিন্দুতে ঝুললে টানের মান সেম হবে না। বলো বোঝাইতে পারছি কিনা? আমি তো টায়ার্ড হয়ে গেছি, বুঝাইতে বুঝাইতে টায়ার্ড হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, এখন আরও একটা প্রশ্ন লিখে ফেলি, খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা। এই ম্যাথগুলা তোমরা বোর্ড পরীক্ষায় সৃজনশীলে পাও আর না পাও, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তোমরা পাও ভাই, গ্যারান্টি থাকো। টায়ার্ড হয়ে গেছি, তোমাদের প্রশ্ন একটু পরে পড়ি, তোমাদের কমেন্ট একটু পরে দেখতেছি, আগে প্রশ্নটা লিখি। আরেকটা প্রশ্ন, একটি হেলানো সমতলের, এইটা আরো ইম্পর্টেন্ট ম্যাথ, এটা ফিজিক্সেও আছে। একটি হেলানো, প্রশ্নটা আগে লিখি তারপর তোমাদের কমেন্ট পড়বো। ও আচ্ছা, কমেন্ট চেক করি, দাঁড়াও, কারো প্রবলেম আছে কিনা দেখি, কারো প্রবলেম আছে কিনা একটু চেক করে নেই। ওকে, বুঝছি বুঝছি, ক্লিয়ার দাদা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কস বি এর মানটা আবার প্লিজ, আরে মুছে দিচ্ছি। ওটা সূত্র, কস বি এর সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2CA। ওটা ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7, কস এ কস বি কস সি তিনটার সূত্র আছে। আসলে এই ম্যাথটা এত ছোট এবং লজিক্যাল, হ্যাঁ অবশ্যই লজিক্যাল, এটা বুঝতে হবে। হ্যাঁ এগুলো বুঝতে পারলে খুবই সোজা। ওকে ঠিক আছে, মোটামুটি কস বি এর সূত্র বুঝি নাই ভাই। কস বি এর সূত্র ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7, ওগুলা তো পড়তে হবে ভাইয়া, ওগুলা তো এখন এইখানে সব সূত্র কি আবার রিপিট করা পসিবল? এখন যে ম্যাথটা করাবো এটা আরো ইম্পর্টেন্ট ম্যাথ, হেলানো সমতলের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে, দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বলদ্বয় যথাক্রমে সমান্তরে ক্রিয়াশীল পি ও কিউ বলদ্বয় যথাক্রমে, সরি বলদ্বয় এককভাবে, প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের, বলদ্বয় প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে, কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। প্রমাণ করো যে, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? 1/p স্কোয়ার মাইনাস 1/q স্কোয়ার, 1/p স্কোয়ার মাইনাস 1/q স্কোয়ার ইকুয়ালস টু 1/w স্কোয়ার। হেলানো সমতলের ম্যাথ প্রত্যেক বইয়ে 2টা বা 3টা আছে। হেলানো সমতলের ম্যাথ প্রত্যেক বইয়ে 2টা বা 3টা আছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আমি এই ম্যাথটা করে দিব,
হেলানো সমতলের এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি লজিক্যাল। এইটা আমি ভালো করে বোঝাই দিব, খুব ভালো মতো বুঝবা। যদি তুমি এই ম্যাথটা বুঝতে পারো তাই হেলানো সমতলের বাকি ম্যাথগুলোও তুমি করতে পারবা। ঠিক আছে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরও একটা আছে, ওটাও ইম্পর্টেন্ট, ওটা নিজে ট্রাই করবা হেলানো সমতলের ম্যাথ। হ্যাঁ, প্রশ্নটা পড়ো। ওটা বলছে একটি হেলানো সমতল, ধরো একটা হেলানো সমতল কিরকম হইতে পারে, ধরো এটা হচ্ছে নর্মাল অনুভূমিক তল, এটা হচ্ছে নর্মাল অনুভূমিক তল, এটার সাথে একটা তল আছে হেলানো, এই যে হেলানো, ধরলাম আমি আলফা বা থিটা কোণে হেলানো, যেটা খুশি, একটা হেলানো তল। মনে করো এটা একটা পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা নর্মাল অনুভূমিক রেখার সাথে ধরলাম আলফা অথবা থিটা একটা ধরলে হচ্ছে, ধরলাম আলফা কোণে হেলানো, ধরলাম আলফা কোণে হেলানো একটা সমতল, আলফা কোণে হেলানো একটি সমতল। এই সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল পি ও কিউ বলদ্বয় প্রত্যেকে এককভাবে, এককভাবে মানে আলাদাভাবে, এককভাবে মানে প্রত্যেকে আলাদাভাবে ডাব্লু ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। এখন আগে তুমি বোঝো জিনিসটা কি বলছে, বোঝো, ভালো করে বোঝো। এই তলের উপর ধরো একটা বস্তু আছে, এটা একটা বস্তু, ডাব্লু ওজনের একটা বস্তু। তো ওজন কোন দিকে কাজ করে? ওজন তো সবসময়, যদিও ভরকেন্দ্র থেকে কাজ করবে, এখানে তোমার ওই চিত্রর ঠিক ভরকেন্দ্র বাইর করতে হবে না। আমি ধরো এই বিন্দু থেকে ওজন কাজ করতেছি, ঠিক নিচের দিকে। পরীক্ষায় তোমার এই বস্তু আগাইতে হবে না, খালি একটা বিন্দু নিলেই হবে। ধরো এই বিন্দুটাই হচ্ছে বস্তু, হ্যাঁ, ওজন কাজ করবে ঠিক নিচের দিকে। তো এইখানে যে একটা বস্তু আছে, এই বস্তুটা কি এখানে থাকবে? তুমি যদি একটা হেলানো সমতলে এই বস্তুটা এখানে রাখো, তাহলে বস্তুটা গড়ায় গড়ায় নিচে পড়ে যাবে না? একটা হেলানো সমতলে তুমি যদি একটা ফুটবল, মনে করো এই বস্তুটা তো এই শেপের যে হবে তা তো না, ধরো এটা একটা ফুটবল, একটা ফুটবলকে তুমি যদি এখানে রাখো, তাহলে ফুটবলটা তো গড়ায় গড়ায় নিচে পড়ে যাবে। ওজন আছে, ওজনের একটা উপাংশ থাকবে এই বরাবর, এই জন্য পড়ে যাবে সে। নর্মালি ওজন কিন্তু একদম ঠিক নিচের দিকে কাজ করবে। এখন এই যে বস্তুটা, এই বস্তুটা নর্মালি এখানে রাখলে স্থির অবস্থায় থাকবে না। তোমার ইচ্ছা হলো এই বস্তুটাকে তুমি স্থির অবস্থায় রাখবা। তো এই বস্তুটাকে যদি স্থির অবস্থায় রাখতে চাও, বস্তুর উপর তুমি এক কাজ করতে পারো, এই দিকে বল প্রয়োগ করতে পারো। মনে করো তুমি বস্তুর উপর এই বরাবর টান দিলা, এই যে এই বরাবর বল প্রয়োগ করলা, কি বল? পি বল। এই বস্তুটা এখানে যদি তুমি স্থির রাখতে চাও, কেউ যদি এই দিক থেকে বস্তুটাকে টেনে ধরে রাখে, তাহলে বস্তুটার স্থির থাকা পসিবল, তাই তো? পসিবল। কিন্তু প্রশ্নে কি বলছে দেখো, একটি হেলানো সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে যথাক্রমে ক্রিয়াশীল, আচ্ছা এখানে কি প্রশ্নে যথাক্রমে বলা আছে না? হ্যাঁ, ক্রিয়াশীল যথাক্রমে, এখানে একটু এডিট করে নেও, হচ্ছে এডিট না, লিখে নেও। যথাক্রমে পি ও কিউ বল, মানে দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে পি বল, আর ভূমির সমান্তরালে কাজ করতেছে কিউ বল। তো এই যে তল, এই যে তলটা, হেলানো তলটা, আচ্ছা আমি নামকরণ করি, ধরো এটা হচ্ছে এ বি, এ বি হচ্ছে ভূমির সমান্তর মানে ভূমি, আর এই এসি, ধরো এসি এটা হচ্ছে হেলানো তল। তো হেলানো তল হচ্ছে এসি, এসি এর দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে পি বল, এই যে পি বল। এসি এর দৈর্ঘ্য বরাবর হেলানো সমতলটা হচ্ছে এসি, তো এই এসি বরাবর অর্থাৎ তলের দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে পি বল। তো এই পি বল দ্বারা কিন্তু এই বস্তুটাকে এখানে স্থির রাখা সম্ভব। দেখো প্রত্যেকে এককভাবে মানে আলাদাভাবে এই বস্তুটাকে এখানে স্থির রাখতে পারে। তুমি নর্মালি চিন্তা করো, এই বস্তুটাকে নর্মালি এখানে রেখে দিলে সে নিচে পড়ে যেত গড়াইয়ে, বাট কেউ যদি এই তল বরাবর মানে তলের দৈর্ঘ্য বরাবর একটা পি বল প্রয়োগ করে এই বস্তুটাকে টেনে ধরে রাখে, তাইলে তো এই বস্তুটা স্থির থাকতেই পারে, থাকতে পারে না? হ্যাঁ, সম্ভব। তো তো এখন প্রথমে আমরা পি নিয়ে কাজ করব, তারপরে কিউ নিয়ে কাজ করব। খেয়াল করো, প্রথমে পি নিয়ে কাজ করব, তারপর কিউ নিয়ে, কারণ এরা কিন্তু আলাদাভাবে কাজ করে। প্রশ্নে কিন্তু বলা নাই পি এবং কিউ একসাথে কাজ করে না, প্রত্যেকে আলাদাভাবে এই বস্তুটাকে এখানে স্থির রাখতে পারে। প্রথমে আমি শুধু পি নিয়ে কাজ করব, তারপরে আলাদাভাবে কিউ নিয়ে কাজ করব। এখন খেয়াল করে দেখো, এই বস্তুটা যখন তুমি এই তলের উপর রাখবা, এই যে এসি তল,
হেলানো সমতল এসি তলের উপর বস্তুটাকে যখন তুমি রাখবা, তাহলে এই তলটা এই বস্তুর উপর প্রতিক্রিয়া বল দিবে। প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে লম্ব বরাবর কাজ করে, এটা তোমরা জানো। প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে লম্ব বরাবর, এটা একদম, এই যে এসি তল আছে, এসি এর উপর লম্ব বরাবর কাজ করবে। প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে লম্ব বরাবর কাজ করে, এটা তোমরা জানো, ফিজিক্সে অনেক কিছু পড়ে আসছে রিলেটেড। তাইলে এই বস্তুটা যে এই এসি সমতলের উপর স্থির অবস্থায় আছে, তাইলে এই সমতলটা বস্তুটাকে ঠিক উপরের দিকে 90 ডিগ্রি কোণে উপরের দিকে রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল দিবে। এখন খেয়াল করে দেখো, এই যে বস্তুটা এখানে স্থির অবস্থায় থাকে, পি বল কাজ করতেছে এসি সমতলের দৈর্ঘ্য বরাবর, ওজন কাজ করতেছে ঠিক নিচের দিকে, প্রতিক্রিয়া বল কাজ করতেছে ঠিক উপরের দিকে। এই যে এই বিন্দুটার নাম তুমি ধরো ও বিন্দু, যে কোনো কিছু ধরতে পারো, ধরো তুমি ও বিন্দু। তাহলে এই ও বিন্দুতে কয়টা বল ক্রিয়াশীল? 3টা বল ক্রিয়াশীল, এবং এই 3টা বলের ক্রিয়ায় বস্তুটা এখানে স্থির আছে। মানে কি? মানে হচ্ছে এই 3টা বলের ক্রিয়ায় এখানে সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে। 3টা বল ও বিন্দুতে সাম্যাবস্থায় আছে। তাহলে আমি সাম্যাবস্থার লামির সূত্র বসাইতে পারি। সাম্যাবস্থার কার সূত্র বসাইতে পারি? সাম্যাবস্থার লামির সূত্র বসাইতে পারি। এখন কথা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এইটা তো এখানে 90 ডিগ্রি হবে। দাঁড়াও আমি এই ত্রিভুজটাকে একটু বড় করে দিই। এইটা তো ওজন তো একদম ঠিক 90 ডিগ্রি করে কাজ করবে, ঠিক লম্ব বরাবর, ওজন ঠিক নিচের দিকে কাজ করবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমাকে বলো তো, কমেন্টে বলো তো। আমি এই কোণটাকে ইচ্ছা করে আলফা ধরছিলাম, তুমি যে কোনো কিছু ধরতে পারো, আলফা বা থিটা। এইটা হবে 90, এটা কত হবে? একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি আলফা হয়, এটা যদি 90 হয়, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 90 মাইনাস আলফা সমান 90 মাইনাস আলফা। এটা কি বোঝা গেল কিনা আমাকে বলো। এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস আলফা। বলো বোঝাইতে পারছি কিনা বলো, বোঝাইতে পারছি কিনা বলো। এই অ্যাঙ্গেলটা আলফা, এটা তো 90, ওজন ঠিক লম্ব বরাবর কাজ করবে, তো এটা হচ্ছে 90 মাইনাস আলফা। আরেকটা কাজ এখানে করতে পারি, এই বিন্দুটাকে আমি একটু নিচে আঁকি, ও বিন্দু, এইখানে যদি আমি একটা সমান্তরাল রেখা আঁকাই, ভূমির সমান্তরাল রেখা আঁকাই, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হইলে এই অ্যাঙ্গেলটা হবে আলফা, কারণ অনুরূপ কোণ। এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা হবে আলফা, কারণ অনুরূপ কোণ। তুমি বলতে পারো এইটা কেন নিচ্ছেন, একটু পরেই কাজে লাগবে, তুমি আগেই আঁকাই রাখতে পারো, অথবা যখন তুমি দেখবা যে এটা কাজে লাগবে তখন নিতে পারো। আর এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আমাকে বলো এতটুকু ক্লিয়ার কিনা? এটা তো দেখেই বোঝা যায় 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইটা আলফা হলে এইটা আলফা, অনুরূপ কোণ। চিত্র ক্লিয়ার কিনা? চিত্র ক্লিয়ার? এই ম্যাথে এতটুক যাদের ক্লিয়ার হয়ে গেছে তাদের বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে, তাদের বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। এখানে এইটা 90, এইটাও 90, এইটাও কিন্তু 90, এই যে এইটা 90। যদিও চিত্রে এত অ্যাঙ্গেল দেখাইতে হবে না, আমি তোমাকে বোঝানোর জন্য এত অ্যাঙ্গেল লাগাইতেছি। এইটাও 90, এইটাও 90, কারণ এইটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। তোমার এত অ্যাঙ্গেল এইভাবে পরীক্ষায় দেখাইতে হবে না, তুমি শুধু এইটা দেখাবা, এইটা আলফা হলে এইটা আলফা, এইটা আলফা হলে এইটা 90 মাইনাস আলফা, এই 3টা অ্যাঙ্গেল দেখাইলে হবে। আলফা আলফা 90 মাইনাস আলফা, এটা হবে 90, এটা হবে 90, কারণ এই যে প্রতিক্রিয়া তলের সাথে লম্ব বরাবর থাকে, এখানে তল হচ্ছে এসি সমতল। বোঝা গেল আশা করি। এখন দেখো, আমি যদি ও বিন্দুতে সাম্যাবস্থার লামির সূত্র বসাই, ও বিন্দুতে সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে প্রায়, লামির সূত্র প্রয়োগ করে পাই। দেখো, ও বিন্দুতে সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করব। এখানে কি কি আছে? পি ডাব্লিউ আর। বল 3টা কি কি? বল 3টা হচ্ছে পি ডাব্লিউ আর, পি ডাব্লিউ আর ডিভাইডেড বাই সাইন
সাইন সাইন। এখন তুমি একটা জিনিস দেখো তো, আমার যেটা প্রমাণ করতে বলছে, যেইটা আমাকে প্রমাণ করতে বলছে সেইখানে কি কোথাও আর আছে? পি আছে, ডাব্লিউ আছে। দেখো পি আছে, ডাব্লিউ আছে, কোথাও কি আর আছে? নাই। তাহলে শুধু শুধু এই অনুপাত নিয়ে আমার কি লাভ? এই কাজের জন্য যদি আমি কোনো মাইনে না পাই, এই যে ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়ার পিছনে যদি আমার কোনো মাইনে না থাকতো, তাহলে কি আমি ক্লাস নিতাম? ও আচ্ছা, ক্লাস তো নেই, আচ্ছা ফ্রি ক্লাস তো নেই মাঝে মধ্যে, কিন্তু এইখানে কি ফ্রি কাজ করার কোনো দরকার আছে? এইখানে ফ্রি কাজ আমি কেন করব? আমার দরকার হচ্ছে পি আর ডাব্লিউ। এইটা আমার লেখা কি লাভ ভাই? এইটা তো তোমার বুঝতে বাদ, কোনো লাভ নাই দিলে আমার এটা নিয়ে কাজ কি আমার? এখন পি এর নিচে অ্যাঙ্গেল কোনটা হবে? পি এর নিচে অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। পি এর নিচে অ্যাঙ্গেল হবে ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, এই যে এইটা এইটা। পি এর নিচে অ্যাঙ্গেল হবে বাকি দুইটা মধ্যবর্তী কোণ, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। এখন এতটুক হচ্ছে 90, এইটা হচ্ছে 90 মাইনাস আলফা। তাহলে এই কোণটা কত হবে? খেয়াল করে দেখো, ডাব্লিউ এবং আর এই দুইটার মধ্যবর্তী কোণ কোনটা? এই টোটালটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন এইটা হচ্ছে 90 মাইনাস আলফা, আর এইটা হচ্ছে 90 প্লাস 90, 180 মাইনাস আলফা। দেখো পি এর নিচে অ্যাঙ্গেল বসবে ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। মানে আমি তোমাকে দেখাইছি এটা হচ্ছে 90, আর এইটা হচ্ছে 90 মাইনাস আলফা। এই জন্য আমার 90 মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলটা আমি আগেই বের করে রাখছিলাম। এটা হচ্ছে 90 মাইনাস আলফা, এটা হচ্ছে 90। এই দুইটা যোগ করলে, এই যে দেখো 90 মাইনাস আলফা এবং 90, এই দুইটা যোগ করলে ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ পাওয়া যাবে 180 মাইনাস আলফা। 180 মাইনাস আলফা। তুমি যদি এখানে ডিরেক্টও বসাই দাও কোনো সমস্যা নাই, এত বেশি এক্সপ্লেনেশন লাগবে না। চিত্রটা আঁকা থাকলে আমাদের এখন যে বয়স, মানে তোমাদের এখন যে বয়স, এইটা মনে মনেই ক্যালকুলেশন করা যায়। তো মনে মনে ক্যালকুলেশন করে বসাই দিলেও হবে, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করে দেখো, ডাব্লিউ এর নিচে কি বসবে? ডাব্লিউ এর নিচে অ্যাঙ্গেল বসবে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ আর এবং পি এর মধ্যবর্তী কোণ। ডাব্লিউ এর নিচে বসবে আর এবং পি এর মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করে দেখো, ডাব্লিউ এর নিচে অ্যাঙ্গেল হবে বাকি দুইটা বল, পি এবং আর এর মধ্যবর্তী কোণ, যেটা 90 ডিগ্রি। সাইন 90 এর মান কত? 1। আমরা জানি পি বাই সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা। সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। 180 থাকলে চেঞ্জ হয় না, সাইন সাইনে থাকবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ। ডাব্লিউ বাই, ও আচ্ছা, সাইন 90 মান তো 1, সাইন 90 ভ্যালু হচ্ছে 1, সাইন 90 ভ্যালু হচ্ছে 1। সিম্পলি ডাব্লিউ থাকবে, সিম্পলি কি থাকবে? ডাব্লিউ থাকবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে কি লেখা যায়? 1 বাই সাইন আলফা। এখান থেকে কি বের করতে পারি? 1 বাই সাইন আলফা সমান কি লেখা যায়? 1 বাই সাইন আলফা সমান ডাব্লু বাই পি। তাহলে এখান থেকে আমরা জানি 1 বাই সাইন মানে কোজেক আলফা, 1 বাই সাইন মানে হচ্ছে কোজেক, ডাব্লু বাই পি, কোজেক আলফা সমান ডাব্লু বাই পি। এটা আমরা পাইয়ে ফেললাম এখান থেকে। আমি এখানে এইটা পাইলাম, কি পাইলাম? 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক। তুমি অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই ত্রিকোণমিতি আপনি যখন পড়াইছেন, ও সরি আমি তো ত্রিকোণমিতি পড়াইনি, ত্রিকোণমিতিতে আমরা পড়ছিলাম কোসেক সেক থাকলে সেগুলোকে সাইনে আনতাম, কজে আনতাম। আপনি এখান থেকে সাইন আলফার মান না বাইর কইরা কজ আলফা বের করতেছেন। এতদিন আমরা কোজেককে চেঞ্জ করে সাইনে নিতাম, কারণ সাইন কজ আমাদের পছন্দের জিনিস, ভালোবাসার জিনিস। তো আপনি এখানে সাইনে না রেখে এটার কোসেকের মান বের করলেন। তুমি যদি এখান থেকে সাইনের মানও বের করো কোনো অসুবিধা নাই। পরে দেখবা কি নেসেসিটি, কি বলে একটা কথা আছে না, যে প্রয়োজনই উদ্ভাবকের কি জানি একটা, নেসেসিটি ইজ দ্য মাদার অফ, কি জানি ছিল, নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশনস। আমার যেইটা দরকার, যখন আমার সাইনের ভ্যালু দরকার আমরা সাইনের ভ্যালু বের করবো, যখন আমার কজের ভ্যালু দরকার আমরা কজের ভ্যালু বের করবো, কসেকের ভ্যালু দরকার কোসেক বের করবো। এখানে আমার লাগবে কোসেক, এই জন্য আমি কোসেকটা বের করে রাখলাম। তুমি যদি সাইন বের করো, সাইনের ভ্যালু আসবে পি বাই ডাব্লিউ, সাইন আলফার ভ্যালু আসবে পি বাই ডাব্লিউ,
কোসেক আলফার ভ্যালু আসবে W/P, উল্টা। তো আমার এইটা প্রয়োজন হবে, একটু পরেই বুঝতে পারবা, একটু পরেই বুঝতে পারবা। এই যে মাঝখানে মাইনাস চিহ্নটা আছে না, এই মাইনাস চিহ্নটা আনার জন্য কোসেক লাগবে। তুমি যদি আপাতত এখানে সাইনের ভ্যালু বের করে রেখেও দেও, পরে যখন দেখবা আমার মাইনাস দরকার, তখনই তো তুমি বুঝবা যে আমার কোসেকটা দরকার, সাইনকে উল্টায় দিলেই কোসেক পাওয়া যায়। ওকে ফাইন, প্রথমটার কাজ শেষ, প্রথমটার কাজ শেষ, আমি মুছে দিচ্ছি, প্রথমটার কাজ শেষ, এটা থাকুক। এখন পি এর কাজ শেষ, পি এর কাজ শেষ, পি মুছে দেই। তোমরা তো মুছা দিবা না, তোমরা এই চিত্রের মধ্যে আগাইতে পারো, অথবা নতুন আর একটা চিত্র আঁকাবা, এই চিত্রের মধ্যেও নতুন করে আঁকাইতে পারো, অথবা আলাদা আরেকটা চিত্র আঁকাবা, আলাদা আরেকটা চিত্র আঁকাবা, অথবা এই চিত্রের মধ্যেও এঁকে পারো। বইয়ের মধ্যে একই চিত্রের মধ্যে দুইটা এঁকে দিছে, বাট একই চিত্রের মধ্যে আঁকাইলে হিজিবিজি হয়ে যেতে পারে। তুমি দুইটা আলাদা চিত্র আঁকাবা, অসুবিধা নাই তো, একাডেমিক পরীক্ষায় অনেক সময় থাকে, আর অ্যাডমিশন পরীক্ষায় একটা চিত্রের মধ্যেই দুইটা দেখাই দিবা। এখন কি বলছে, আচ্ছা আমি এখানে লিখে রাখি, দাঁড়াও আমি এখানে লিখে রাখি, এটা সি, এখানে হচ্ছে পি বল এইদিকে কাজ করতেছে। তুমি যদি একই চিত্রের মধ্যে দুইটা আঁকাও, একই চিত্রের মধ্যে, তাহলে চিত্রটা কিভাবে আঁকাবো আমি বোঝাই দিই। এখন পি এর কাজ শেষ, পি কাজ করতেছিল সমতলের দৈর্ঘ্য বরাবর, এই যে সমতলের দৈর্ঘ্য বরাবর যথাক্রমে পি বল, সমতল ছিল এসি, এসি বরাবর কাজ করতেছিল পি। এখন কিউ বল, কিউ বল কাজ করতেছে কোন দিকে, ভূমির সমান্তরালে। তো এই যে ও বিন্দু থেকে ভূমির সমান্তরালে কোন দিকে কাজ করবে, এই যে এটা হচ্ছে ভূমির সমান্তরালে, এই যে কিউ বল। দেখো ভূমি হচ্ছে এ বি, এ বি হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, আমি ধরলাম এ বি হচ্ছে ভূমি। তাহলে এই বস্তুটাকে আমি যদি বস্তুটাকে স্থির রাখতে চাই, এই বরাবর পি বলে টেনে রাখলেও বস্তুটাকে স্থির রাখা সম্ভব। কেউ যদি এইখানে দাঁড়ায় এখান থেকে রশি দিয়ে টানে, এখান থেকে যদি রশি দিয়ে কেউ এই বরাবর টানে, তাও কিন্তু এই বস্তুটাকে এখানে স্থির রাখা সম্ভব, অসম্ভবের কিচ্ছু না। তল বরাবর বল প্রয়োগ করেও এই বস্তুটাকে এখানে স্থির রাখা যাবে। অথবা কেউ যদি কিউ বরাবর, সরি ভূমির সমান্তরালে এই বরাবর কিউ বল প্রয়োগ করে, তখনও কিন্তু এটাকে এখানে স্থির রাখা সম্ভব। তো এরা আলাদাভাবে কাজ করতেছে, প্রত্যেকে এককভাবে আলাদাভাবে কাজ করতেছে। তো যখন তুমি কিউ নিয়ে কাজ করবা, তোমার চিত্রের মধ্যে তুমি যদি পি এখানে এঁকে রাখো, আলাদা চিত্র আঁকাইলা না, তাহলে এখানে মনে মনে পিটাকে চিন্তা করবা না, তুমি চিন্তা করবে এখন আর পি নাই। যখন পি নিয়ে কাজ করবো তখন কিউ অনুপস্থিত, যখন কিউ নিয়ে কাজ করবো পি অনুপস্থিত। তুমি এখানে চিত্রের মধ্যে পি যদি লিখেও রাখো, বাট তুমি যখন সূত্রটা বসাবা তখন মনে মনে চিন্তা করবে এখন আর পি নাই। এখন তিনটা বল কি কি, এখন তিনটা বল হচ্ছে আর, ডাব্লিউ, কিউ। এখন একইভাবে আবার সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই, সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই কিউ, ডাব্লিউ আর, কিউ ডাব্লিউ আর, সাইন সাইন সাইন। এখানেও দেখো আর এর কোনো প্রয়োজন কি আছে, আর এর কোনো প্রয়োজন কি আছে, আর এর কোনো প্রয়োজন নাই, মুছে দিলাম। আর এর কোনো প্রয়োজন কি এখানে আছে, আর এর কোনো প্রয়োজন এইখানে নাই। এখন একইভাবে কিউ এর নিচে কি বসবে, কিউ এর নিচে বসবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। একটু আগে আমরা দেখে আসলাম, এটা ছিল 180 মাইনাস আলফা, এটা ছিল 180 মাইনাস আলফা। কিউ এর নিচে বসবে, কিউ এর নিচে বসবে বাকি দুইটা বল, অর্থাৎ ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, যেটা একটু আগে আমরা দেখে আসছি, এটা হচ্ছে 180 মাইনাস আলফা। আর এখন ডাব্লিউ এর নিচে কি বসবে, ডাব্লিউ এর নিচে বসবে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, এই যে এইটা কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। এখন ডাব্লিউর নিচে যেটা বসবে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, এই অ্যাঙ্গেলটা কি হবে, এতটুক হচ্ছে 90, এতটুক হচ্ছে আলফা, এইটা হচ্ছে 90, এইটা হচ্ছে আলফা, 90 প্লাস আলফা। ডাব্লিউ এর নিচে অ্যাঙ্গেল বসবে বাকি দুইটা কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ থেকে আর এর মধ্যবর্তী কোণ এতটুক হচ্ছে 90, এতটুক হচ্ছে আলফা, 90 প্লাস আলফা। আমরা জানি সাইন 180 মাইনাস আলফা মানে শুধু সাইন আলফা, আর ডাব্লিউ বাই সাইন 90 প্লাস আলফা মানে কজ আলফা। সাইন 90 মাইনাস আলফা, 90 প্লাস আলফা দ্বিতীয় চতুর্ভাগে আছে পজিটিভ,
কিন্তু 90 থাকলে সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যায়। ত্রিকোণমিতিতে সবাই পড়ছো। 90 প্লাস থিটা মানে কজ থিটা, মানে এখানে কজ আলফা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কজ আলফা বাই সাইন আলফা সমান ডাব্লিউ বাই কিউ। আর গুণন করে দিছি, মানে আর গুণন পক্ষান্তর করে দিছি। তাহলে এখান থেকে কি আসবে? কজ বাই সাইন মানে হচ্ছে কট আলফা, কজ বাই সাইন মানে হচ্ছে কট, কট ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। তাহলে এখানেও তোমার মনে প্রশ্ন আসতে পারে, এতদিন আমরা বের করতাম টেন, আমাদের পছন্দের জিনিস ছিল সাইন কস টেন, আপনি খালি ঝামেলা করতেছেন, এনে সাইন বাইর না কইরা বাইর করছেন কোসেক, এখানে সাইন বাই কস না না আপনি আনসার কস বাই সাইন বাইর করছেন কট। উদ্দেশ্য কি? শুধুমাত্র একটাই উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে এই যে মাঝখানে মাইনাসটা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সূত্র, সূত্র হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। আর কোসেকের কোসেক স্কোয়ার আমরা জানি, লিখবা আমরা জানি। আচ্ছা উপরে লিখি, নিচে দেখা যাবে না হয়তো। আমরা জানি আমি যদি সাইন কজে নিতাম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, বাট আমি যে এখানে কোসেক আলফা বের করছি এবং কট আলফা বের করছি, আমার এই যে মাইনাসটা দরকার, এই জন্যে আমি লিখবো আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, এইটা আমরা জানি। এখন তুমি এইখানে কোসেক আলফার মান বসায় দেও, স্কোয়ার আছে ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, মাইনাস কট আলফার মান বসায় দেও ডাব্লিউ স্কোয়ার, স্কোয়ার আছে কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1। এই যে দেখো, এই যে মাঝখানে মাইনাসটা, এই যে মাঝখানে মাইনাসটা, এই মাইনাসটা আনার জন্য আমি এখানে সাইন বের না করে কোসেক বের করছি, এখানে টেন বের না করে কট বের করছি। কারণ এই সূত্রটা তো তোমরা সবাই জানো, এই সূত্রটা তোমাদের মাথায় সবারই আছে, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। তো এই সূত্রটা যদি মাথায় থাকে তাইলে এই জিনিসটা বুঝতে কঠিন বা কিছু হওয়ার কথা না। তাহলে এখন এখানে ডাব্লু স্কোয়ার কমন নিয়ে নেব, ডাব্লু স্কোয়ার কমন নিলে 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার। প্রত্যেক কাজের কিন্তু লজিক আছে, স্থিতিবিদ্যায় কোন কাজটা কেন করতেছি সব কিছুর লজিক আছে, তোমাকে জিনিসটা লজিক্যালি বুঝতে হবে। কেন আমরা এই কোসেক বের করলাম, কট বের করলাম, কারণ আমার এই যে এই সূত্রটা বসাইতে হবে, তাইলে আমার এখানে মাইনাস আসবে, এই সূত্রটা দিয়ে করার জন্য আমরা এইভাবে করলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ডাব্লু স্কোয়ার দিয়ে ডান পাশে ভাগ করে দেব, ডাব্লু স্কোয়ার দিয়ে ডান পাশে ভাগ করে দেব 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাইলাম, এই ম্যাথটা পরীক্ষায় যে কতবার আসছে। এই যে ডাব্লু স্কোয়ারটা বাম থেকে ডানে নিয়ে ভাগ করে দিছি, বাম থেকে ডানে নিয়ে ভাগ করে দিছি, বলো বোঝা গেল কিনা? আজকে ক্লাসে যে 3টা ম্যাথ করাইছি, 3টা ম্যাথের দাম হচ্ছে 3 কোটি টাকা। না আমাকে আবার টাকা দিতে হবে না, মানে এই দাম হচ্ছে আমাকে দেওয়ার দাম না, মানে তুমি যদি স্থিতিবিদ্যা অধ্যায়টা ভালো করে পড়তে চাও এবং পরীক্ষায় অ্যান্সার করতে চাও, এই ধরনের লজিক্যাল ম্যাথগুলা যদি একবার খালি বুঝে যাও, আর জীবনেও পরীক্ষার আগে যদি তুমি রিভিশনও দিয়ে না যাও, তাও অ্যান্সার করতে পারবা, কোনো অসুবিধা হবে না। কারণ এগুলা বোঝার ম্যাথ, কিচ্ছু মুখস্থ করার না, কিচ্ছু না, খালি বুঝতে পারলে সারা জীবন কোথাও ভুল হবে না। কারণ কি প্রমাণ করতে হবে সেটাও তোমাকে দিয়ে দেয়, যে এটা অ্যান্সার করলে তুমি একটা স্যাটিসফ্যাকশন পাবা। কারণ কি, তুমি যখন দেখবে অ্যান্সারটা মিলে গেছে, তাহলে তুমি শিওর তুমি এখানে মার্ক পাচ্ছ। যেইগুলাতে ভ্যালু বের করতে দেয় ওগুলো তো পরীক্ষার মলে বসে, হেই দোস্ত তোর অ্যান্সার কত, হেই দোস্ত তোর অ্যান্সার কত আসছে, তোর অ্যান্সার কত আসছে, 4-5 জনের সাথে মিলাইলে পরে মনে হয় না আমারটা মনে হয় হয়েছে, ঠিক আছে। আর এগুলাতে তুমি নিজেই বুঝতে পারতেছো তুমি হয়েছে কিনা, তুমি নাম্বারটা পাইতেছো কিনা, ইজিলি অ্যান্সারটা কারো যাতে মিলাইতে হইতেছে না। ওকে, ছুটি দেন ভাই। এই বেটা মাত্র করাইছি 3টা ম্যাথ, এক ক্লাসে 3টা ম্যাথ করাইলে হবে? আরো 8.2, আমি ভাবছিলাম আজকে ক্লাসে 8.2 শেষ করে 8.3 শুরু করব, বাট আরো একটা ম্যাথ 8.2 থেকে করাইতে হবে। যদিও ওটা সোজা, বাট পরীক্ষায় সোজা ম্যাথই বেশি আসে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় সহজ ম্যাথই বেশি আসে। ওই ম্যাথটা দেখাই দিব। আজকে 8.3 শুরু করা হবে না, আজকে 8.3 শুরু করা পসিবল হবে না। 8.2-এরই আরও একটা ইম্পর্টেন্ট ম্যাথ, মানে সোজা। এই ম্যাথটা এখন যেটা করাবো এটা খুবই সহজ ম্যাথ, 90% স্টুডেন্ট এমনিতেই করতে পারবা, বাট
আমি করে দিই, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষায় সহজ জিনিসগুলোই আসে। তো আমি কঠিনগুলো পড়াইলাম, সহজগুলো পড়াইলাম না, পরে এসে বলবো ভাই কমন পড়ে নাই। এর চাইতে ভালো কথা, ভালো হচ্ছে এই দোষ নেওয়ার দরকার নাই, কমন পড়ে না এটার শোনার চাইতে আমি ম্যাথ করে দিয়ে দিই। হ্যাঁ, প্রশ্ন লিখো। টায়ার্ড হয়ে গেছি, বুঝলাম না, আজকে বিকালে চা খাই নাই, এই জন্য টায়ার্ড হয়ে গেছি। এ বি সি ত্রিভুজের লম্ব কেন্দ্র ও, এ বি সি ত্রিভুজের লম্ব কেন্দ্র ও, ও বিন্দু থেকে লম্ব কেন্দ্র ও বিন্দু থেকে বিসি সিএ এ বি বাহুর উপর, বিসি সিএ এ বি বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল, লম্ব বরাবর ক্রিয়াশীল যথাক্রমে পি কিউ আর বল তিনটি, ক্রিয়াশীল পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো যে, সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো যে। খুবই সহজ ম্যাথ এগুলো, খুবই সহজ, এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে সহজ। পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি। দুইয়ে বলছে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু এ অনুপাত বি অনুপাত সি। একটু রেস্ট নিয়ে নেই, তোমাদের কমেন্ট পড়ে নেই, তারপরে এটা পড়াচ্ছি। প্রশ্নটা লিখো। এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র ও বিন্দু থেকে বিসি সিএ এ বি বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো যে। এই দুইটা প্রমাণ করতে হবে। এই তোমরা কি আগের ম্যাথগুলো বুঝতে পারছো? আগের ম্যাথগুলো কি বুঝতে পারছো? একটু কমেন্ট দেখি। আগের তো না বুঝলেও কিছু করার নাই, মুছে ফেলছি। বুঝছি, পারবো, ইজি, ও রেট থেরা, ঠিক আছে। মশিউর রহমান বলছে বুঝছি। রাহুল বলছে ও মাই গড, কী হয়েছে তোমার? অয়ন্তিকা বুঝছি। গৌরব দাস, মোহনা, ফাতেমা, তন্ময়, ছুটি দেন। ও আচ্ছা, তোমার তো কমেন্ট পড়ছি। ছুটি এই ম্যাথ করে দিয়ে দিব, এই ম্যাথ করে ছুটি দিব। ওকে, বুঝছি। ইয়েস। আহমেদ তুষার, এত দামি ম্যাথ করতে পারবো না, আমি গরিব মানুষ। তোমাকে কি এই ম্যাথ কিনতে বলছি? তুমি গরিব মানুষ দেখেছো এত দামি ম্যাথ করবা? এই দামি ম্যাথ করতে পারলে তুমি টাকা পাবা, 3 কোটি টাকার উপযোগ তুমি পাবা। টাকা তো কাউকে দিতে হচ্ছে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। এই ম্যাথ ভালো লাগতেছে না, অন্য কালার আর ডিজাইনের আরও কয়েকটি দেখান। মাইর খাবা তুমি, আরও কালার ডিজাইনের ম্যাথ না? আসো তোমার এই কালার ডিজাইন দেখাইতেছি। দেখো, এটা খুবই সহজ একটা ম্যাথ। কি বলছে? এ বি সি ত্রিভুজের লম্ব কেন্দ্র ও বিন্দু থেকে, ধরলাম এটা একটা ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এ বি সি। এ বি সি ত্রিভুজের লম্ব কেন্দ্র, একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র কেমনে বের করে? শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব অঙ্কন করলে, শীর্ষগুলা থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বগুলা যে বিন্দুতে ছেদ করে, ধরো এ বাহু, এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকাইলা, নাম দিই এডি। বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব আঁকাইলা, নাম দিলাম বিই। সি বিন্দু থেকে এ বি বাহুর উপর লম্ব আঁকাইলা, নাম দিলাম সিএফ। তো একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব 3টা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে বলে লম্ব বিন্দু। কি বলে? লম্ব বিন্দু। এখন কথা হচ্ছে, প্রশ্নে কি বলছে? আমি ধরলাম এই লম্ব বিন্দুটা হচ্ছে ও। ও আচ্ছা, প্রশ্নে বলেই দিছে লম্ব কেন্দ্র ও, তো অন্য কিছু ধরা যাবে না, ও ধরতে হবে। আর কি বলছে? বলছে ও বিন্দু থেকে বিসি সিএ এ বি বাহুর উপর লম্ব বরাবর। হ্যাঁ, আমরা তো লম্ব অলরেডি এঁকেই রাখছি। বিসি
সি এ বি বাহুর উপর লম্ব বরাবর, আমরা তো লম্ব এঁকেই রাখছি, যথাক্রমে পি মানে বিসি এর লম্ব বরাবর কাজ করে পি বল। এই যে ও বিন্দু থেকে বিসি এর লম্ব বরাবর কাজ করে পি বল, ও বিন্দু থেকে বিসি এর লম্ব বরাবর কাজ করে পি বল, সি এর লম্ব বরাবর কাজ করে কিউ বল, সি এর লম্ব বরাবর কাজ করে কিউ বল। এই যে সি এর লম্ব বরাবর কাজ করে কিউ বল, এ বি বাহুর লম্ব বরাবর কাজ করে আর বল, এ বি বাহুর লম্ব বরাবর কাজ করে আর বল। খেয়াল করে দেখো, পি কিউ আর এই তিনটা বল কাজ করে, পি কিউ আর এই তিনটা বল কাজ করে। ও বিন্দু থেকে তিনটা বল কাজ করতেছে, একটা হচ্ছে বিসি বাহুর উপর লম্ব বরাবর পি বল, এসি বাহুর উপর লম্ব বরাবর কিউ বল, আর কি এ বি বাহুর উপর লম্ব বরাবর আর বল। তিনটা বল ক্রিয়াশীল, পি কিউ আর। এবং প্রশ্নে বলা আছে তিনটি বল সাম্যাবস্থায় থাকলে, সাম্যাবস্থায় তিনটা বল কোন বিন্দুতে সাম্যাবস্থায় আছে মানে সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই, লিখবা সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই। এখন এখানে কিন্তু পি কিউ আর তিনটাই নিতে হবে, কারণ প্রশ্নে যেটা দেখাইতে বলছে অনুপাত পি কিউ আর তিনটাই কিন্তু আছে, যেটা দেখাইতে বলছে প্রশ্নে প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু পি কিউ আর তিনটাই উপস্থিত। তাইলে পি এর নিচে বসবে পি এর বিপরীত অ্যাঙ্গেল, মানে পি এর নিচে বসবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ। এইভাবে লিখে আগে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, অথবা ডিরেক্ট অ্যাঙ্গেল বসায় দিতে পারো, কোনো সমস্যা নেই। পি এর নিচে বসবে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এর নিচে বসবে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, আর এর নিচে বসবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এই যে টুপি চিহ্ন দিয়ে বুঝাইতেছে, এখানে বসবে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, এখানে বসবে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এখানে বসবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এখন দেখো তুমি চাইলে এক লাইনেই মান বসাই দিতে পারতা, আমি একটু বড় করতেছি, পি বাই সাইন কিউ বাই সাইন আর বাই সাইন, সবগুলা লাল কালি দিয়ে লিখছি, এটারেও লাল বানাই দিই। দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কোনটা? কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। এখন আমরা একটা জানি যে এই যে চতুর্ভুজ, এই যে এ এফ ও ই, এই চতুর্ভুজটা এই যে এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা, এটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত এই অ্যাঙ্গেলের মান হচ্ছে এ, এই কোণের মান হচ্ছে এ কোণ, মানে এইটা হচ্ছে এ কোণ, এইটা বি কোণ। আমি এখানে এইভাবে লিখি, এইটা বি কোণ, তোমার এইভাবে লিখতে হবে না, সিম্পলি এখানে এ বি সি দেওয়া আছে, মানে এইটা এ কোণ, এইটা বি কোণ, এইটা সি কোণ, এইটা এইভাবে কোণ দেখানোর দরকার পড়বে না। তাইলে আমরা জানি এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল কি হবে? 180 ডিগ্রি সম্পূরক কোণ। 9 টেনে পড়ে আসছো, 9 টেনে পড়ে আসছো যে এই যে এই বৃত্তস্থ কি বলে জানি, এটাও তো ভুলে গেলাম, কি জানি একটা উপপাদ্য ছিল, কি জানি একটা উপপাদ্য ছিল, এই যে চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি মানে সম্পূরক কোণ। তাইলে এই কোণ এবং এই কোণ দুইটা যোগ করলে হচ্ছে 180। তো এটা যদি এ হয়, এটার মান কত হবে? এটার মান হবে 180 মাইনাস এ, এইটা হবে 180 মাইনাস এ, 180 মাইনাস এ। আমি আবার বোঝাই, এই যে চতুর্ভুজটা এ এফ, এটা ছিল ও বিন্দু, এ এফ ও ই, এই চতুর্ভুজের এই দুইটা বিপরীত কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এইটা যদি হয় এ, এটা হবে 180 মাইনাস এ। একইভাবে এইটা হবে 180 মাইনাস বি, এইটা হবে 180 মাইনাস সি, এইটা হবে 180 মাইনাস বি। কেন? কারণ এখানে হচ্ছে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, পি এবং আর এর মধ্যবর্তী কোণ এইটা। তো এই কোণ এবং এই কোণ দুইটা মিলে 180, তো এইটা যদি বি হয় এটা হবে 180 মাইনাস বি। তোমার এইখানে চিত্রের মধ্যে এত কিছু দেখানোর দরকার নাই, এটা হবে 180 মাইনাস বি আর এইটা হবে 180 মাইনাস সি। তোমার চিত্রে এইগুলা কিছু দেখানোর দরকার নাই, তুমি ডিরেক্ট লিখে ফেলবা, এইগুলা স্যার বুঝবে যে তুমি জানো, এগুলো 9 10-এর বিষয়। তো এটা হবে 180 মাইনাস বি, এটা হবে 180 মাইনাস সি। এখন খেয়াল করে দেখো, এই উপপাদ্যটা জানি কি একটা উপপাদ্য ছিল, যে কি জানি একটা ত্রিভুজ নাকি, সব ক্ষেত্রেই বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এটা এ হইলে এটা 180 মাইনাস এ, এটা বি হইলে এটা 180 মাইনাস বি, এটা সি হইলে এটা 180 মাইনাস সি। তাহলে এখন আমরা জানি সাইন 180 মাইনাস সিটা মানে
সিম্পলি সাইন থিটা, সিম্পলি সাইন থিটা, কারণ 180 থাকলে চেঞ্জ হয় না, এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ। তাইলে দেখো এই যে এই লাইন থেকে আমি কি লিখতে পারি, পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি। শেষ, প্রথমটা প্রমাণ শেষ, প্রথমটা প্রমাণ হয়ে গেছে। এখন দ্বিতীয়টা প্রমাণ করতে হবে। দ্বিতীয়টা প্রমাণ যে এই লাইন থেকে করবো, এই লাইন থেকে আমরা জানি, লিখবা এখানে লিখবা, আমরা জানি ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 এই সূত্র পড়ে আসছো, আমরা জানি এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। তাহলে এই অনুপাত যেহেতু সমান, এ বাই সাইন এ বি বাই সাইন বি সি বাই সাইন সি এর অনুপাত যেহেতু সমান, লিখবা আমরা জানি এই অনুপাত হচ্ছে সমান এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। সুতরাং তুমি যদি এই লাইন থেকে রিপ্লেস করে দাও, সাইন এর জায়গায় বসে দিলা এ, সাইন বি এর জায়গায় বি, সাইন সি এর জায়গায় সি, তাইলেই প্রমাণ শেষ। পি বাই সাইন এর জায়গায় বসে দিবা এ, বি সাইন বি এর জায়গায় বসাই দিবা বি, সাইন সি এর জায়গায় বসাই দিবা ছোট হাতের সি। সুতরাং প্রমাণ হয়ে গেল পি অনুপাত কিউ অনুপাত আর সমান এ অনুপাত বি অনুপাত সি। নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, এই যে প্রমাণ হয়ে গেছে, এ অনুপাত বি অনুপাত সি। তবে এইটা এই এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, এইটা এইভাবে এক লাইনে লিখে ফেললে অনেক সাইড মাইন্ড করতে পারে। দাঁড়াও, এইভাবে এক লাইনে লিখে ফেললে অনেক স্যার মাইন্ড করে ফেলতে পারে। তো ওনারা যাতে মাইন্ড না করে এই জন্য করা যায় কি, যদিও তোমরা জানো ফার্স্ট পেপার ত্রিকোণমিতিতে আছে 7.7 এ বাই সাইন এ সমান বি বাই সাইন সি সমান সি বাই সাইন সি সমান 2r, কিন্তু এইখানে আমি 2r ধরবো না। গত ক্লাসেও এরকম একটা বিষয় আসছিল, তখন আমি ডিরেক্ট বলে দিয়েছিলাম যে ডিরেক্ট লিখে ফেলবো না, অনেক স্যার মাইন্ড করতে পারে। তো এখানে অলরেডি আর আছে, এখানে আর কে আমরা একটা বল ধরছি, তো এখানে যেহেতু আর অলরেডি ধরে ফেলছি, তাহলে এখানে তো 2r ধরা যাবে না। এটা ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7 সূত্র, এটা একটা ধ্রুব রাশি, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তো আমার ওইভাবে আর না ধরে আমরা যদি ধরি এটাকে কে, মানে এই তিনটা অনুপাতের মান যেহেতু সমান, আমি ধরলাম এই প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে কে, প্রত্যেকটা অনুপাতের মান আমি ধরলাম কে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন এ সমান এ বাই কে, সাইন বি সমান বি বাই কে, সাইন সি সমান সি বাই কে। তুমি প্রথমে লিখলা এ বাই সাইন এ সমান কে, সুতরাং সাইন এ সমান এ বাই কে, বি বাই সাইন বি সমান কে, সুতরাং সাইন বি সমান বি বাই কে। তাহলে সাইন এর জায়গায় বসানো যায় এ বাই কে, সাইন বি এর জায়গায় বসানো যায় বি বাই কে, সাইন সি এর জায়গায় বসানো যায় সি বাই কে। এই যে দেখো, তাহলে এখন দেখো, মানে এই একটা লাইন লিখে দিবা, এই একটা লাইন লিখে দিলে স্যাররা মাইন্ড করবে না, ডিরেক্ট লিখে দিলেও হয়। সাইন এর জায়গায় বসাই দিলাম এ বাই কে, সাইন বি এর জায়গায় বসাই দিলাম বি বাই কে, সাইন সি এর জায়গায় বসাই দিলাম সি বাই কে। এখন সবগুলা পক্ষ থেকে কে বাদ দিয়ে দেও, এখন সবগুলা পক্ষ থেকে কে বাদ দিয়ে দেও, তাইলে এই প্রমাণ শেষ। এই যে এইভাবে আসবে, এখন সবগুলা পক্ষ থেকে তুমি কে 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 বাদ, তাইলে থাকবে পি বাই এ সমান কিউ বাই বি সমান আর বাই সি। এর পরের লাইনে লিখে দিবা পি অনুপাত কিউ অনুপাত আর সমান এ অনুপাত বি অনুপাত সি। শেষ। এই ছিল আজকের ক্লাস। আমি ভাবছিলাম আজকের ক্লাসে 8.2 শেষ করে 8.3 শুরু করব, বাট আজকে আর 8.3 শুরু করা হবে না। আগামীকালকের, মানে আগামীকালকে তো ক্লাস নাই, আগামী সপ্তাহে 8.3 শুরু করব। তো আমি আজকের ক্লাসের পরে মানে ক্লাসটা শেষ হওয়া মাত্রই 8.2 এর উপর 40 মিনিটের একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, একটি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব। এই লাইভের ক্যাপশনে আমার নেয়া সবগুলা ক্লাসের যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কের পোস্টে 8.2 এর উপর একটা রেকর্ডেড ভিডিও দিব, যেখানে আরও 4টা ম্যাথ করা আছে। যেহেতু আমাদের ক্লাস স্বল্প,
এখানে সবগুলা ম্যাথ ক্লাসে দেখানো পসিবল না, তো আমি ক্লাসে 8.2 থেকে যে ম্যাথগুলা দেখাইছি সেগুলার বাইরে আরও 4টা ম্যাথ ওই রেকর্ডেড ভিডিওতে কভার করা আছে। আমি আশা করি কেউ যদি আমার লাইভ ক্লাসের ম্যাথগুলা এবং এই রেকর্ডেড ক্লাসের ম্যাথগুলা কমপ্লিট করে এবং বইয়ের অনুশীলনী এবং উদাহরণ থেকে যেই ম্যাথগুলো একবার হইলেও বোর্ডে আসছে, এটা কিন্তু করতে হবে, কারণ সব ম্যাথ ক্লাসেও করানো পসিবল না, এটা তোমরা জানো। আমি সবগুলা টাইপের ম্যাথ কভার করে দিছি লাইভ ক্লাস সহ এবং এই রেকর্ডেড ভিডিও সহ। প্রত্যেক টাইপের ম্যাথ একটা করে হলেও কভার করা আছে। বাট তুমি অবশ্যই বই, তুমি যে স্যারের বই ফলো করো সেই স্যারের বই, উদাহরণ এবং অনুশীলনী থেকে যেই ম্যাথগুলা মিনিমাম একবার হইলেও বোর্ডে আসছে সেই ম্যাথগুলা মাস্ট প্র্যাকটিস করবা। এটা একদম প্রিরিকুইজিট, মিনিমাম এতটুকু পড়াশোনা করা উচিত। এরপরে আরও বেশি, যত বেশি পারো তত বেশি ভালো, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা, তত কম সময়ে ম্যাথ সলভ করতে পারবা। ঠিক আছে, আমি এই 8.2 রেকর্ডের ভিডিওটা এই ক্লাস শেষে উপরে দেওয়া যে লিঙ্কটা আছে আমার নেওয়া সবগুলো ক্লাসের লিঙ্ক ওখানে অ্যাড করে দিব। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে নেক্সট ক্লাস আগামী সপ্তাহের টুইসডে, মঙ্গলবার, আগামী সপ্তাহের টুইসডে আমরা 8.3 শুরু করব। 8.3 পড়াইতে আরও 3 ক্লাস লাগবে, মানে আমাদের আজকে হচ্ছে লেকচার 7, 8.3 পড়াইতে আরও 3 ক্লাস লাগবে। অর্থাৎ আমার এই অধ্যায়ের জন্য বাজেট ছিল 8-9 ক্লাস, কিন্তু 1 ক্লাস বেশি লাগবে, নয়তো এই অধ্যায় আসলে দৌড়াদৌড়ি করে পড়ানো যায় না। চেষ্টা করব 10 ক্লাসের মধ্যেই কভার করে দেওয়ার। হ্যাঁ, 10 ক্লাসের মধ্যেই কভার করে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারা যায়। ঠিক আছে, আশা করি মোটামুটি বোঝাইতে পারছো। আমার ক্লাস হচ্ছে ভাইয়া কবে কবে ক্লাস না, আমার ক্লাস মঙ্গল এবং বুধবার বিকাল 5টা 45, বিকাল না তো সন্ধ্যা 5টা 45। ঠিক আছে, সবাই ভালো থাকো, আশা করি আজকে ক্লাসটা বোঝাইতে পারছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে 8.3 নিয়ে। ঠিক আছে, ওকে, টাটা, গুড বাই, স্টে সেফ।